স্যার আপনি কিছু বলতেছেন। So you're muted. স্যার কিছু আপনি শুনতে পাচ্ছি। মিউটেড। আচ্ছা, মাই ব্যাড, সরি। ঠিক আছে, ক্যান ইউ হিয়ার মি It's নাও? about time. Yes, sir. Okay, ঠিক আছে, সরি। So there are physical quantities and non-physical quantities, and there are these 7 base quantities যেগুলো তোমরা all over পড়ছো। Once again, এখানে somehow number 1 এখান থেকে লিক হয়ে গেছে। What happened to number 1? So these are the 7 base quantities that we have. এস আমাদের সবগুলো লাগবে না, আমাদের এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে। আর বাকি 3টা আমাদের এস এ লাগবে না। এটু দিকে হচ্ছে আমাদের এটা লাগবে, এটা লাগবে, এটা একেবারেই লাগবে না। সো এটা সরি এটাও লাগবে, মাই ব্যাড, ভুল বলছি। এটা লাগবে হচ্ছে আমাদের অ্যাস্ট্রোফিজিক্স এন্ড কসমোলজি চ্যাপ্টারে। সো ইভেন্চুয়ালি আমরা এ টোটাল এলেভেলে সবগুলো কোয়ান্টিটি অল্প করে হ্যান্ডেল করব। এস এর জন্য এটা লাগতেছে না, সো আই এম জাস্ট গোইং টু গেট রিড অফ দিস। এই কোয়ান্টিটিগুলো তোমরা অলরেডি জানো কোনটা কিভাবে আসছে, সেটা হিস্টোরিক্যাল কিছু ব্যাকগ্রাউন্ড আছে, সেগুলো আমাদের সিলেবাসে নাই, সো আই এম নট গোইং ইনটু দ্যাট। Then we have the derived quantities, which are basically the product of or division or multiple different base quantities. Area can be multiplied to represent as force into distance. Area is multiplication of two length information. We can have a different type of formula. যেমন এইখানে দেখেন আমরা যখন pi r square দিয়ে হচ্ছে সার্কুলার এরিয়া বের করতেছি, this one over here pi is a unitless number. So basically quantity হিসেবে ইউজ হচ্ছে শুধু এটা r square. So এখান থেকে তুমি মিটার স্কয়ার পাবা, এই দুটোকে মাল্টিপ্লাই করে এখান থেকে আর স্কয়ার করে তুমি মিটার স্কয়ার পাবা। তুমি যদি হচ্ছে সিলিন্ডারের কার্ভ সারফেস এরিয়া বের করো, দিস ইজ দ্য এরিয়া ফর দ্য সিলিন্ডারস কার্ভ সারফেস, 2 pi r h 2 pi টুকু হচ্ছে ইউনিটলেস, দ্যাটস অ্যারিথমেটিক কনস্ট্যান্ট। আর এর ইউনিট হচ্ছে মিটার, h ইউনিট মিটার, মাল্টিপ্লাই করলে আলটিমেটলি সেই মিটার স্কয়ারে আসবে। সো এটা হচ্ছে জাস্ট গোজ অন টু শো দ্যাট এভরি এরিয়া, নো ম্যাটার হোয়াট দ্য ফর্মুলা ইজ, ইউ ক্যান অলওয়েজ এন্ড আপ উইথ মিটার স্কয়ার ফর দ্য ইউনিট। সেম থিং গোজ ফর ভলিউম। যে ফর্মুলা ইউজ করো না কেন, তোমার অ্যারিথমেটিক কনস্ট্যান্ট গুলা থাকা অবস্থায় তোমার এগুলো কোনো ইউনিট দিবে না, বাকি সবগুলো তোমাকে ইউনিট দিলে আলটিমেটলি তুমি সবখানেই তুমি মিটার কিউব পাবা। স্পিডের ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড, অ্যাক্সিলারেশন ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার, ফোর্স ইউনিট হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। সো এগুলা বেসিক জিনিস পুরো ব্রেকডাউন দেখানো আছে। এই ব্রেকডাউনগুলো একটু দেখেন। ডিফারেন্ট ফর্মুলা থেকে যদি আমরা ফর্মুলা ইউনিট ডেরাইভ করি, স্টিল দে গিভ আস দ্য সেম বেস কোয়ান্টিটি, বেস ইউনিট এক্সপ্রেশন। ফর এক্সাম্পল এনার্জি একটা ফর্মুলা হচ্ছে mgh, এটা কোন এনার্জি বলো তো? গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি, এক্স্যাক্টলি। এখান থেকে যদি আমরা আস্তে আস্তে হিসাব করি, এম এর ইউনিট হচ্ছে কেজি, জি হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার, হাইট হচ্ছে এইচ, হাইটের জন্য আমরা বসালাম এম। সো ইফ ইউ মাল্টিপ্লাই দেম অল টুগেদার, এনার্জি যে derived one unit joule, that can be written as the product of this whole thing, kg meter square per second square. So এটা হচ্ছে আমাদের জুলের ব্রেকডাউনের ফর্মুলা। সেম থিং ইফ ইউ ডু দিস, the same thing for this expression, half mv square, এটা কিসের ফর্মুলা বলেন? half mv square হচ্ছে কাইনেটিক এনার্জি ফর্মুলা। সো ইফ ইউ ডু দিস ফর কাইনেটিক এনার্জি, you end up with the same expression. So হাফের জায়গায় থাকলো, হাফ থেকে কোনো ইউনিট আসবে না। ম্যাসের জন্য হচ্ছে কেজি, ভেলোসিটির জন্য হচ্ছে মিটার পার সেকেন্ড হোল স্কয়ার, এটাকে স্কয়ার করলে তুমি একই এক্সপ্রেশনই পাবা। And same thing goes for equals to mc square. Do you know this equation? এটা কোথায় অ্যাপ্লাই হয়? Have you ever So seen it's this the one? speed of light, Tana. Exactly, this is the speed of light thing. So equals to mc square ইকুয়েশনটা তোমাদের অলওয়েজ অনেক আগে ছিল, পরে বাদ দিয়ে দিচ্ছে। This is the equation that is used to convert the mass into energy for nuclear cases. So whenever we convert nuclear scenarios, subatomic level, mass and energy are not conserved quantity anymore. Mass can be converted into energy, energy can be converted into mass. So ওই এক্সপ্রেশন থেকে যদি আমরা হিসাব করি, we still end up with the same expression for the unit of joule, that is kg meter square per second square. এইটা দেখানোর মেইন রিজনটা হচ্ছে যে তুমি যেই ম্যাথমেটিক্যাল ফর্মুলা থেকেই তুমি এনার্জিকে ডিফাইন করো না কেন, for all the cases joule will ultimately jot down to the same exact base unit expression. এই জিনিসটাকে আমরা কি বলতেছি? বেজ ইউনিট এক্সপ্রেশন। সো জুলকে ভাঙলে তুমি মোট মিলে এই কটা পাবা। সো কেজি হচ্ছে আমাদের ম্যাসের বেজ ইউনিট, মিটার হচ্ছে লেন্থের বেজ ইউনিট, সেকেন্ড হচ্ছে টাইমের বেজ ইউনিট, এন্ড দে অল কাম ডাউন লাইক দিস। ইফ আই গো ফর প্রেসার, প্রেসারের দুটো ফর্মুলা দেখানো আছে এখানে। একটা হচ্ছে প্রেসার ডেফিনিটিভ ফর্মুলা, প্রেসার ইজ গিভেন অ্যাজ ফোর্স পার এরিয়া। প্রেসার ফর লিকুইড ক্যান বি গিভেন বাই পি ইকুয়ালস টু এইচ রো জি। দুইখান থেকে তুমি ক্যালকুলেট করলে আলটিমেটলি ওই একই জিনিসই পাবা। So kg per meter per second square. So এখানে different base quantity, different expression দেওয়া আছে। These are pretty self-explanatory, but bottom line হচ্ছে তোমাদের এই জিনিসগুলো কোনোটাই মুখস্থ করা লাগবে না। You just have to understand how they are derived. যেমন হচ্ছে আমি যখন হচ্ছে ওয়ার্ক ডিভাইড বাই টাইম করলাম, ওয়ার্ককে আমি ব্রেকডাউন করছি কি দিয়ে? দেখো, ফোর্স ডিভাইড বাই ডিস্টেন্স, ফোর্স ইনটু ডিস্টেন্স দিয়ে। এবার ফোর্সকে আবার ব্রেকডাউন করছি কি দিয়ে? ম্যাস ইনটু অ্যাক্সিলারেশন দিয়ে। সো এখানে অলরেডি 3টা ডিফারেন্ট ফর্মুলা ইউজ করা হচ্ছে। একটা হচ্ছে পাওয়ারের ফর্মুলা, তারপরটা হচ্ছে কি ওয়ার্কের ফর্মুলা, তারপর ফোর্সের জন্য আবার কি F equals to m এর ফর্মুলা। তিনটা ফর্মুলা দিয়ে তুমি যখন কোর ইউনিট গুলোকে যখন কোয়ান্টিটি গুলোকে যখন ডিফাইন করলা, এন্ড দেন ইউ প্লেস দ্য নেসেসারি ইউনিট অফ দিস থিং,
automatically the base unit expression comes in. So এই necessary conversion formula গুলো তোমাদের মনে রাখা লাগবে। Yes, নতুন চ্যাপ্টার, নতুন বুকটা সামনে আছে, নিয়ে যাও। স্যার এই বুকলেট কি প্রিপেয়ার্ড হয়েছে? হ্যাঁ, বুকটা আজকে দেওয়া হয়েছে, এইটা। আচ্ছা, কার ফোন? চলো। হ্যাঁ, এই মাস থেকে we're gonna close the class at 1 or about 1.05, something like that. আচ্ছা, এরপর দেখেন, have a look. এটা গেল হচ্ছে পাওয়ার এক্সপ্রেশন, পাওয়ার আমরা এখান থেকে বের করতে পারি। এরপর আরো কিছু বেস ডিরাইভ কোয়ান্টিটি দেওয়া আছে। দিস ইজ চার্জ, দ্য সি ইজ এ বিট রোগ, সিটাকে একটু ঠিক করেন যাতে পরে বুঝতে সমস্যা না হয়। চার্জ ইজ গিভেন বাই কিউ ইকুয়ালস টু আইটি। চার্জের ডিরাইভ কোয়ান্টিটি হচ্ছে কুলম্ব, কুলম্ব ক্যান বি গিভেন অ্যাজ দ্য প্রোডাক্ট অফ অ্যাম্পিয়ার ইনটু সেকেন্ড। ভোল্টেজ আছে আমাদের এখানে, ভোল্টেজ ইউনিট রিলেশনটা হচ্ছে অনেক কমপ্লিকেটেড। এটা কেন কমপ্লিকেটেড দেখেন, ভোল্টেজ বের করার জন্য আমাদের অনেকগুলো ডিফারেন্ট বইতে আমরা বের করতে পারি। একটা হচ্ছে ভোল্টেজের definitive definition ছিল is the work done per unit positive charge to move it from one point of the circuit to another point of the circuit. So core mathematical expression হচ্ছে work done per unit charge, per unit positive charge. Or you can also say it as the energy converted to move per unit positive charge from one place of the circuit to another part of the circuit. So যদি আমরা work done দিয়ে করি, we can use it F into D, F equals to MA, DD এ জায়গায় থাকলো, Q এ জায়গায় থাকলো, Q কে আবার যদি আমরা ভাঙতে, Q হচ্ছে এখানে চার্জ। সো এই লাইনে এসে হচ্ছে আমরা সবগুলো ইউনিটগুলোকে প্লেস করছি। দেখো, ম্যাস ইউনিট হচ্ছে কেজি, অ্যাক্সেলারেশন ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার, এই পুরোটুকু। ডিসটেন্স ইউনিট হচ্ছে মিটার, এদিকে কিউ চার্জ ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার ইনটু সেকেন্ড। সবগুলোকে যদি হিসাব করো আলটিমেটলি ইউ ক্যান এন্ড আপ উইথ দিস থিং। সো volts has 4 different base quantities combined within. Now, interesting part, if you want to define the voltage using these base quantities itself, is gonna become a mess. So you need to think that voltage is somehow representative of mass into distance squared divided by time cube divided by current. But you are not going to define voltage as the base quantity because by virtue that definition will be very complicated. So but তোমাদের সিলেবাসের জন্য যে জিনিসটা হয় যে অনেক সময় আমাদের পেপার 2 তে আসে যে এই ভোল্টকে তোমার বেস ইউনিটে এক্সপ্রেশন করতে বলে, so that might have 2 or 3 marks to it, অথবা এমসিকিউ তে বলে দিবে যে which of the following expression is the base unit expression for voltage. ঠিক আছে, তোমাকে চারটা ডিফারেন্ট অপশন দিয়ে দিচ্ছে, চারটা মধ্যে তোমাদের কারেক্ট অপশন চুজ করতে হবে। So if you have memorized them, well and good. If you do not know how to memorize them or if you don't want to memorize them, which is also okay, in that case you have to go through this derivation and find out this appropriate correct expression so that you can choose the correct answer. Yes. এই যে তুমি শুরু করবা হচ্ছে ভোল্টেজের ডেফিনেশন থেকে, তারপর ওয়ার্ককে ভাঙবা, তারপর ফোর্সকে ভাঙবা, সব স্টেপ দেখাতে হবে। স্টেপগুলো দেখানোর জন্য মানুষ থাকে। পেপারনো তো স্টেপ দেখাতে হবে, পেপারনো হচ্ছে তোমার জাস্ট চারটা অপশন দিয়ে দিবে, বাট তুমি যদি মুখস্থ করো যে ভোল্টেজের বেস এক্সপ্রেশন কোনটা পারফেক্টলি, তাহলে তুমি জাস্ট ডিরেক্টলি চুজ করতে পারলা। আর যদি মুখস্থ না করো তাহলে তোমাকে হচ্ছে কোশ্চেন পেপারে যে ব্ল্যাঙ্ক স্পেস আছে সেখানে কষ্ট করে এটা করে তারপর ব্যয় করতে হবে। সো অবস্থা বোঝা অবস্থা দুভাবে হইতে পারে। এরপর জিনিসটা আছে তাকে খেয়াল করেন, ইট সেজ ওভার হিয়ার দ্যাট ডিটারমিনিং ইন টার্মস অফ দ্য বেস ইউনিটস দ্য ইউনিট ফর ডিফারেন্ট কোয়ান্টিটিজ। সো এটা হচ্ছে আমাদের এই কোয়ান্টিটিটা, এইটা কিসের ইকুয়েশন মনে আছে? কিউ ইকুয়ালস টু এমসি ডেল্টা থিটা, বলবান specific capacity, exactly specific capacity. থামা চ্যাপ্টার কোশ্চেন, চাবাস
তো এখানে যদি সি কে সাবজেক্ট করি ওখানে কিউ ডিভাইড বাই এম ডেল্টা টি, এই ডেল্টা টিটা কিন্তু টাইম না, ক্যাপিটাল টিটা কি রিপ্রেজেন্ট করে? টেম্পারেচার। সো আমরা যখন বেস ইউনিটে কনভার্সন করবো তখন এখানে আমরা ডিগ্রি সেলসিয়াস লিখি নাই, কি লিখছি? কেলভিন। দ্যাটস ইম্পর্টেন্ট পার্ট। ডিগ্রি সেলসিয়াস লিখলে হবে না, বিকজ ডিগ্রি সেলসিয়াস ইজ নট দ্য এসআই বেস ইউনিট ফর টেম্পারেচার। এসআই বেস ইউনিট ফর টেম্পারেচার ইজ কেলভিন, নট ডিগ্রি সেলসিয়াস। সো ইউ হ্যাভ টু ইউজ ডিগ্রি সেলসিয়াস ফর দ্যাট রিকোয়ারমেন্ট। আর এখানে আমাদের স্পেসিফিক ক্যাপাসিটি টোটাল হিসাব করলে আসলে হচ্ছে মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার পার কেলভিন। সো এটা একটা জিনিস। আরেকটা কম্পোজিট কোয়ান্টিটি আছে, সেটা হচ্ছে রেজিস্টিভিটি। এই ইকুয়েশন চিনো? ডিড ইউ সি দিস ইকুয়েশন? এটা কোন চ্যাপ্টার? ওয়ারের জন্য অলওয়েজ ছিল এটা আমাদের, দ্যাট রেসিস ওয়াজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু লেংথ, রেসিস ওয়াজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য ওয়্যার। তো ওই দুটোকে কম্বাইন করলে আলটিমেটলি যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আসে সেটার নাম হচ্ছে রেজিস্টিভিটি, হুইচ ইজ শোন বাই রো। দিস ইজ দ্য সেম সিম্বল অ্যাজ ডেনসিটি সিম্বল। ডেনসিটি সিম্বলও কি ছিল? রো ছিল। সো ওইখান থেকে আমরা রোকে সাবজেক্ট করতে পারি, রোকে সাবজেক্ট করে আলটিমেটলি তোমার আসবে হচ্ছে ভি ডিভাইড বাই আই। সো এখানে প্রথমে আমরা হচ্ছে রেজিস্ট্যান্সটাকে আগে মানুষ করতেছি। রেজিস্ট্যান্সটাকে যদি আগে মানুষ করি, বিকজ তুমি যদি এখান থেকে রোকে সাবজেক্ট করতে চাও তাহলে তোমার আগে রেজিস্ট্যান্সের বেস ইউনিট লাগবে। সো রেজিস্ট্যান্সকে যদি আমরা সাবজেক্ট করি, উই গেট ভি ডিভাইড বাই আই, ভোল্টেজ ডিভাইড বাই কারেন্ট। তো ভোল্টেজের বেস ইউনিট এক্সপ্রেশন আমরা একটু আগে বের করছিলাম, হুইচ ওয়াজ দিস ওয়ান, এই যে এটা কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড কিউব পার অ্যাম্পিয়ার। সেটাকে আমরা হচ্ছে এখানে বসাইলাম ডিভাইড বাই কারেন্ট। এটা হচ্ছে একটা পার্ট। ইফ ইউ গো ডাউন অন দ্য নেক্সট পেজ, এই যে দেখেন আর ইকুয়াল টু ভি বাই আই থেকে হচ্ছে প্রথমে আমরা আগে ওম এর এক্সপ্রেশনটা বের করলাম, যে ওম কে ব্রেকডাউন করলে মোট কত হবে। দেন এখান থেকে আমরা এখান থেকে হচ্ছে আমরা রোকে সাবজেক্ট করছি, রেজিস্টিভিটিকে সাবজেক্ট করছি, উই গেট আর এ ডিভাইড বাই এল। দিস অন পেজ নাম্বার 5 আসে নাই? আচ্ছা, তাহলে এটা হচ্ছে বাইন্ডিং এর প্রবলেম, সরি, একটু কষ্ট করে ম্যানেজ করে নেন, লিখে নেন যে 6 আর 5 এর পেজ নাম্বার। সবার বুকলেট একই অবস্থা? আচ্ছা, হইতে পারে, কারণ কালার পেজগুলো হচ্ছে আমাদের কন্টিনিউয়াস ওয়ার্কশিট হিসেবে প্রিন্ট দেওয়া যায় না। দ্য প্রিন্টার ডাজন্ট ডু ডাবল সাইড প্রিন্টিং এনিমোর। সো এটা একবারে একটা পেজ একবারে কন্টিনিউয়াসলি প্রিন্ট দিয়ে তারপর হচ্ছে আবার একটা পেজ প্রিন্ট দিতে হয়, পরে ওগুলো আবার ম্যানুয়ালি সর্ট করতে হয়। সো ইট ওয়াজ এ হিউম্যান এরর, হইতেই পারে। এরর নিয়ে আমরা আজকে কথা বলবো, ডোন্ট ওয়ারি। সো রিকুপারেটিভ পুরোটা আছে, দ্যাটস এ গুড থিং। তোমার একটু লিখে রাখো যে পেজ নাম্বার শাফলড আছে, যাতে পরে তোমরা এটা ইউ ডোন্ট ফিল লস, অর জাস্ট ইউ ডোন্ট হ্যাভ টু ডু এনিথিং, বিকজ পেজ উল্টালে তোমরা অটোমেটিকলি বুঝবা যে পেজ নাম্বার গট ফ্লিপড। সো আর ইকুয়ালস টু রো এল ডিভাইড বাই এ। তো এখান থেকে যদি আমরা রোকে সাবজেক্ট করি, উই গেট আর এ ডিভাইড বাই এল। সো কেজি মিটার কিউব পার সেকেন্ড কিউব পার অ্যাম্পিয়ার স্কয়ার ইনটু মিটার স্কয়ার ডিভাইড বাই এম। সবগুলো ভ্যালু বসালে আলটিমেটলি আমাদের রোটা একটা রেজিস্টিভিটি রিপ্রেজেন্ট করছি। ইয়াস, আলটিমেটলি আমরা রেজিস্টিভিটি টোটাল ইউনিটটা পাইলাম হচ্ছে এই বিশাল একটা এক্সপ্রেশন। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে এত বড় বড় এক্সপ্রেশন যদি বের করতে দেয় তাহলে পরীক্ষায় আমাদের এগুলো করার মতো এনাফ টাইম থাকবে কিনা? আসলে হচ্ছে হ্যাঁ, টাইম থাকবে। পেপার 2 তে টাইম থাকবে, পেপার 1 এও টাইম থাকবে। পেপার 2 তে যদি তোমাকে এই রেজিস্টিভিটি বেসিক এক্সপ্রেশন বের করতে দেয়, ইউ শুড হ্যাভ অ্যাট লিস্ট 3 মার্কস টু ইট। বাট এমসিকিউ এর জন্য কিছু করার নাই, এমসিকিউ পরীক্ষায় মার্ক হবে কত? 1। ওই জন্য এমসিকিউ পরীক্ষা টোটাল মার্ক হচ্ছে কত? 40। বাট টাইম কতক্ষণ? 1 or 50 মিনিটস। পেপার 2 তে মার্ক হচ্ছে কত? 60। টাইম হচ্ছে কতক্ষণ? 1 or 50 minutes. So for the same amount of mathematical jot down that you have to do, typically MCQ পরীক্ষায় মার্ক হচ্ছে কম, because you only get 1 mark for 1 correct answer. But in paper 2 you have to show the steps, and that's why you can get more marks for the same effort that you put into. আচ্ছা, এই পর্যন্ত হচ্ছে আমাদের ওভারঅল ইউনিট কনভার্সনের পার্টটাকে গুছায় দেখানো হয়েছে। এরপর আছে হচ্ছে আমাদের চেক ফর দ্য হোমোজেনিটি। হোমোজেনাস ইকুয়েশন আমরা কিভাবে চেক করি এবং সেটা কিভাবে কাজ করে সেই জিনিসগুলো একটু দেখেন। Homogeneous equation জন্য এটা বলছে, if all the expressions in an equation results in the same units, the equation is said to be a homogeneous equation. এই জিনিসটা মানে কি এবং কিভাবে কাজ করে সেটা আস্তে আস্তে খেয়াল করি। আচ্ছা, homogeneity of an equation is not a direct proof that the equation should be correct. Homogeneity of an equation is a halfway proof that an equation is correct. Halfway proof বলতে আমি কি বুঝাচ্ছি খেয়াল করেন। আমি খুব নরমাল একটা জিনিস তোমাদেরকে দেখাই। ইফ ইউ কনসিডার দ্য ইকুয়েশন এরিয়া ইকুয়ালস টু পাই আর স্কোয়ার, এখানে পায়ের তো কোনো ইউনিট নাই, আছে? এরিয়ার নর্মাল ইউনিট কি হওয়ার কথা? মিটার স্কোয়ার। আর স্কোয়ারের ইউনিট করলে কি হওয়ার কথা? মিটার স্কোয়ার। তার মানে দুই সাইডের ইউনিটগুলো ম্যাচ করতেছে। এই চেকটার নাম হচ্ছে হোমোজেনিটি চেক। একটা ইকুয়েশন ভ্যালিড হইতে হলে দুই পাশের ইউনিট অবশ্যই কি হতে হবে?
ম্যাচিং হইতে হবে, তার সাথে তোমার অ্যাডিশনাল অ্যারিথমেটিক কনস্ট্যান্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। দ্যাট ডাজন্ট ইন্ট্রোডিউস এনি ইউনিট টু দ্য ইকুয়েশন। ফর্মুলা দরকার কাছে দেওয়া থাকবে, যেমন হচ্ছে এখানে আমরা যদি চেক করি, হ্যাভ এ লুক ওভার হিয়ার, দিস ইজ দ্য এক্সপ্রেশন ফর টাইম পিরিয়ড অফ এন অসিলেটিং ম্যাথ সিস্টেম, পেন্ডুলাম, অসিলেটিং পেন্ডুলাম। সো টাইম পিরিয়ড একটা এক্সপ্রেশন দেওয়া আছে, টি ইকুয়ালস টু হচ্ছে 2 পাই রুট ওভার অফ এল বাই জি। অ্যান্ড টাইম পিরিয়ড হচ্ছে যেহেতু একটা টাইম, সো টাইমের বেস ইউনিট কি? সো লেফট সাইডে আমাদের শুধু সেকেন্ডকে বসাইছি, রাইট সাইডে 2 পাই থেকে আমাদের কোনো ইউনিট আসবে না, 2 পাই ইজ অ্যারিথমেটিক কনস্ট্যান্ট, ইট জাস্ট লিভস অ্যাওয়ে। আমরা এই রুট ওভারের ভেতরে যে পোর্শনগুলো আছে সেটা দিয়ে আমরা ইউনিট ক্যালকুলেশন করতেছি, খেয়াল করেন। এল হচ্ছে মিটার, জি হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, বসাইলাম। আর রুট ওভার বড় করে না দিয়ে পুরোটা ব্র্যাকেটের উপর আমরা রুট ওভারের জন্য টু দি পাওয়ার হাফ দিয়ে দিছি, ঠিক আছে? And if you now slowly work your way through it, eventually you will find out that a per second square টা উপরে চলে গেল, হয়ে গেল সেকেন্ড স্কোয়ার টু দি পাওয়ার হাফ, 2 আর 2 কাটাকাটি চলে গেলে থাকলো শুধু এস। তার মানে এই সিনারিওতে তুমি লেফট সাইডেও পাচ্ছ সেকেন্ড, রাইট সাইডেও পাচ্ছ সেকেন্ড, সো দিস ইউ ক্যান চুজ এন্ড ডিসাইড দ্যাট দিস ইজ এ হোমোজেনাস ইকুয়েশন। এটা হচ্ছে হোমোজেনিটি চেক করার কোর মেকানিজম। এরকম আরো অনেক এক্সাম্পল হওয়া পসিবল। আরেকটা এক্সাম্পল যদি তোমাদেরকে বলি, ফর এক্সাম্পল আমাদের আচ্ছা, এই যে ইফ ইউ কনসিডার দিস ইকুয়েশন, এটা হচ্ছে খুব ইন্টারেস্টিং পার্ট। ইন্টারেস্টিং কেন বলতেছি, দেখেন, if you as a student are trying to write this equation manually, in many cases what the students mess up is that they forget to make this root over sign long enough. মনে করেন আপনি এই ইকুয়েশনে লেখার চেষ্টা করতেছেন কপিতে, but because you are rushing through the process, your root over sign got a bit smaller. Now the root over sign only exists where? On the numerator. Denominator কি root over আছে? Have a look at this expression. It's not belonging to the denominator anymore. Now if you do the calculation over here, what you end up with having on the right side meter to the power half second square. So left side unit আর right side unit কি ম্যাচ করছে? তার মানে এই ইকুয়েশনটা কি হবে না, ম্যাথমেটিক্যালি পসিবল না। 2 পাই আছে কি নাই, দ্যাটস এ ডিফারেন্ট কোশ্চেন, বাট দিস ইকুয়েশন ইজ সিম্পলি নট হোল্ড ট্রু। ওকে, এই টেকনিকটার ফিজিক্যাল ইউজ গুলা কি কি হইতে পারে? তোমরা অলওয়েজ ইকুয়েশন সলভ করার সময় কোএফিশিয়েন্ট ব্যালেন্সিং এর কোনো ইকুয়েশন পড়ছো? হ্যাভ ইউ? আচ্ছা, মেবি নট। লেট মি শো ইউ ওয়ান থিং, খেয়াল করেন। x স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 2x স্কোয়ার প্লাস 6। এই ইকুয়েশন থেকে এবিসি এর ভ্যালু বের করা পসিবল? এ ভ্যালু কত, বি এর ভ্যালু কত, সি এর ভ্যালু কত? এ ভ্যালু কত 2, বি এর ভ্যালু কত, সি এর ভ্যালু কত? এটা তোমরা বের করছো কিভাবে? কোএফিশিয়েন্ট কম্পারিজন করে। লেফট সাইডে এক্স স্কোয়ার কোএফিশিয়েন্ট, রাইট সাইডে এক্স কোএফিশিয়েন্ট কি হতে হবে? ইকুয়েশন ট্রু হলে সেম হতে হবে। সো এ আর 2 কি হতে হবে? সেম হতে হবে। রাইট এই সাইডে এক্স এর কোনো ভ্যালু লেখা নেই, তার মানে ইউ ক্যান অ্যাজিউম দ্যাট দিস ওয়াজ সাপোজ টু বি প্লাস এক্স ইনটু 0, তাই না? তার মানে এই বি এর ভ্যালু হতে হবে কত? 0। আর ওইদিকে সি এর ভ্যালু হতে হবে কত? 6। সো এই টেকনিকটা যে এটা হচ্ছে কোএফিশিয়েন্টের জন্য কাজ করছি, সেম মেকানিজম ক্যান অলসো ওয়ার্ক ফর ইন্ডেক্সেস অ্যাজ ওয়েল। ঠিক আছে, দেখেন এই জিনিসটা ইউজফুলনেস এখানে দেখানো আছে। ইফ ইউ লুক অন দ্য রাইট সাইড ওভার হিয়ার, এই যেটা একটা ইকুয়েশন দ্যাট প্রেসার অফ এ সার্টেন লিকুইড ক্যান বি অলসো গিভেন বাই দিস এক্সপ্রেশন 1/3 রো ভি স্কোয়ার। এই ইকুয়েশন কোত্থেকে আসছে সেটা ডেরিভেশন আমরা দেখবো, এটা আমাদের ডেনসিটি প্রেসার চ্যাপ্টার নাম্বার 6 এ আছে। সো ইউ ডোন্ট হ্যাভ টু বদার ফর ইট রাইট নাও। হ্যাঁ আছে, হ্যাঁ আছে, ইভেন্চুয়ালি আসবে। এই চ্যাপ্টারে এই মানে এই ডিসকাশন গুলোর মধ্যে পরের চ্যাপ্টারে অনেকগুলো ইকুয়েশন নিয়ে আসা হয়েছে এই জন্য, কারণ আলটিমেটলি তোমাদের সিলেবাস যখন শেষ হবে তখন তোমাদের সবগুলো চ্যাপ্টারে হোমোজেনিটি চেক লাগবে। বাট হোমোজেনিটি চেক সবগুলো চ্যাপ্টার গিয়ে আমরা আলাদা আলাদা করে আবার পড়াবো না। সো জন্য পরের চ্যাপ্টার অনেকগুলো কোয়ান্টিটি এখানে ইকুয়েশন এখানে দিয়ে দেওয়া হয়েছে, যাতে ইভেন্চুয়ালি তোমরা যখন পরে পুরোটা রিভাইজ করবা, ইউ ক্যান সি অল দ্য থিংস ইন দ্য সেম ইন এ সিঙ্গেল প্লেস, ইট উইল বি ইজিয়ার ফর টু রিভাইজ। So ওই জন্য অনেক কিছু তোমাদের কাছে আননোন লাগতেছে, বাট লজিক্যালি ইউ ক্যান স্টিল চেক দ্যাট whether the equation holds true by virtue of the theory on both sides or not. দেখেন এখানে প্রেসারের এক্সপ্রেশনকে আমরা বসাইছি হচ্ছে কেজি পার মিটার পার সেকেন্ড স্কয়ার, যেটা আমরা আগে বের করছিলাম। কোথায় বের করছিলাম দেখেন, we found out pressure somehow over here, এই যে এখানে আসো। প্রেসারের বেস ইউনিট এক্সপ্রেশন ছিল হচ্ছে এটা, কেজি পার মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা ছিল হচ্ছে প্রেসারের ইউনিট, প্যাসকেল। এরপরে আমরা এখানে যখন আমরা হিসাব করতেছি, খেয়াল করেন যে প্রেসার ইকুয়ালস হচ্ছে 1/3 রো ভি স্কোয়ার। সো এটা হচ্ছে প্রেসার কেজি পার মিটার পার সেকেন্ড স্কোয়ার। 1/3টা হচ্ছে আমাদের বেসিক অ্যারিথমেটিক কনস্ট্যান্ট, এটা বাদ। রো এর জন্য আমরা কত বসাইছি? কেজি পার মিটার কিউব। ভি স্কোয়ার জন্য বসাইছি মিটার পার সেকেন্ড হোল স্কোয়ার।
কথা বলো না, বুকলেট নাও। দেখো, বসো। Now we can check on both sides whether the base unit conversion works out or not. দেখেন লেফট সাইডে আমাদের এই পার্টটাকে ফার্দার ব্রেকডাউন করার কিছু নেই, এভরিথিং ইজ প্রপারলি ব্রেকডাউন টু দ্য বেস ইউনিটস। কেজি বেস ইউনিট, কেজি ইজ দ্য ইউনিট ফর হুইচ কোয়ান্টিটি? mass. Meter also base unit, second also base unit. So এখানে আমরা কোনো চেঞ্জ করছি, we are just pulling this vertically down. এই পাশে আমাদের কিছু ক্যালকুলেশন করা লাগছে। কেজির সাথে মিটার, কেজি বা মিটার কিউব হচ্ছে ডেন্সিটির জন্য আসে, ভেলোসিটির জন্য আসে মিটার পার সেকেন্ড। So you multiply this thing, do the whole index calculation, eventually you end up with having the existing power. দেখেন এখানে কেজি পাওয়ার হচ্ছে 1, এখানে কেজি পাওয়ার কত? 1। মিটারের পাওয়ার কত? টু দি পাওয়ার -1, এখানে মিটার পাওয়ার কত? টু দি পাওয়ার -1। সেকেন্ডের পাওয়ার কত? -2, এখানে সেকেন্ডের পাওয়ার কত? -2। তার মানে বোথ সাইডে আমাদের সবগুলা বেস ইউনিটের পাওয়ার পারফেক্টলি ম্যাচ করছে। দ্যাট মিন্স দিস ইজ এ হোমোজেনাস ইকুয়েশন। And if you wonder, স্যার এটা যদি হোমোজেনাস ইকুয়েশন হয়, could we also say that P equals to rho V square? এটাও একটা কারেক্ট ইকুয়েশন হবে? Do you think this would be a correct equation? No. For it to be correct equation, it needs to have this arithmetic constant in front of it. This will be also an homogeneous equation. That's why I said in the very first that homogeneity check is not the full correctness check of an equation, it's the halfway check. We can decide halfway that is this equation possible or not. যদি homogeneous না হয় তাহলে ইকুয়েশনটা কি না? Possible না, it will not be true. But to make the equation the final version, you might require some arithmetic constant in front of it. ওই অ্যারিথমেটিক কনস্ট্যান্ট কত হবে সেটা হচ্ছে আমাদের এক্সপেরিমেন্ট থেকে বা লজিক থেকে বা ডিফারেন্ট আলাদা কনস্ট্যান্টের ভ্যারিয়েশন থেকে আমাদের বাইর করে বসাইতে হয়। ফর এক্সাম্পল কার্ডিক এনার্জি ফর্মুলাতে একটা হাফ এমভি স্কয়ার আছে, এই হাফ কোত্থেকে আসছে? কোনো জায়গা থেকে তো আসছে, ডেরিভেশন কোনো বক্স থেকে আসছে, কিন্তু হোমোজেনিটি চেক করার সময় তোমার এই হাফের কোনো সিগনিফিকেন্স আছে? ডাজ দ্য হাফ ইন্ট্রোডিউস এন ইউনিট টু দ্য ইকুয়েশন? ইট ডাজন্ট। সো হোমোজেনিটি চেক ইজ নট দ্য ফুল চেক ফর ইউর ইকুয়েশন এক্সিস্টেন্স, ইট ইজ এ হাফ ওয়ে চেক। ঠিক আছে, এই জিনিসটা খেয়াল রাখবে। ফুলি চেক করার মেথড হচ্ছে তোমার এক্সপেরিমেন্ট করে ভ্যালু বসায় দেখতে হবে যে এই ইকুয়েশন ওই এক্সপ্রেশনে কাজ করে কিনা, অথবা যদি তুমি নিউমেরিক্যালি ডিরাইভ করতে চাও যে ইকুয়েশনগুলো আগে থেকে ভ্যালিডিটি প্রুফ সেগুলোর এক্সপ্রেশন এনে বসাইতে হবে যে লেফট সাইড রাইট সাইড ম্যাচ করে কিনা। পরের ইকুয়েশনে দেখেন ডি নাম্বার, দিস ইজ দ্য ইন্টারেস্টিং পার্ট। ডি নাম্বার দেখেন আমাদের এই ইকুয়েশনটা, ইউ নো দিস ইকুয়েশন রাইট? হোয়াট ডু কল দিস ইকুয়েশন? ডু ইউ নো দিস ইকুয়েশন? ইউ ডোন্ট নো দিস ইকুয়েশন। একটা ঝামেলা আছে, টি এর উপরে কি দেওয়া আছে? কিউব দেওয়া আছে, এক্স্যাক্টলি। সো আইডিয়ালি এই ইকুয়েশনটা ছিল হচ্ছে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার্ড। নাও ইন্টারেস্টিং পার্ট, যদি আমাদের কোনো একটা সার্টেন ইকুয়েশনের মাঝখানে পজিটিভ সাইন থাকে, টু কোয়ান্টিটিস আর গেটিং অ্যাডেড টুগেদার, এটারও বেস ইউনিট যা হতে হবে এটারও বেস ইউনিট তাই হতে হবে। দুটো ইউনিট যদি সেম হয় তখন তুমি দুটো নাম্বারকে তুমি অ্যাড করতে পারবা। মিটারের সাথে মিটারকে অ্যাড করা পসিবল, মিটারের সাথে মিটার স্কোয়ারকে অ্যাড করা পসিবল না, মিটারের সাথে সেকেন্ডকে অ্যাড করা পসিবল না। বুঝছো কি? ডেন্সিটির সাথে ডেন্সিটিকে অ্যাড করা পসিবল, কেজি বা মিটার কিউব ক্যান গেট অ্যাডেড উইথ কেজি বা মিটার কিউব, বাট কেজি বা মিটার সেকেন্ড উইল নট বি অ্যাডেড উইথ কেজি বা মিটার কিউব। তার মানে দুটো ইউনিট অ্যাডিটিভ হতে হলে অবশ্যই তাদের এক্সপ্রেশন কি হতে হবে? সেম হতে হবে। ইউনিট কি হতে হবে? সেম হতে হবে। সো লেটস সি if it checks out, আমরা যদি লেফট সাইডে ইউনিট বসাই, ডিসপ্লেসমেন্ট ইউনিট হচ্ছে সেকেন্ড, ডিসপ্লেসমেন্ট ইউনিট হচ্ছে মিটার, এম বসাইলাম, এদিকে হচ্ছে ইউ হচ্ছে স্পিড, টি হচ্ছে টাইম। সো ইউ থেকে আসছে মিটার পার সেকেন্ড, টাইম থেকে আসছে হচ্ছে সেকেন্ড, এটা মাল্টিপ্লাই করে মিটার আসছে, ওয়েল এন্ড গুড সো ফার। হাফ এ টি কিউব যেটা দেওয়া আছে এটা যদি বসাই, এখানে অ্যাক্সেলারেশন হাফের জন্য কিছু আসবে না, অ্যাক্সেলারেশনের জন্য আসছে হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, টি কিউবের জন্য আসছে হচ্ছে সেকেন্ড কিউব। হিসাব করে দেখা গেল এটা হচ্ছে মিটার ইন্টু সেকেন্ড। তার মানে এই ইউনিটটা ম্যাচ করতেছে না। goes on to show that this equation is not homogeneous. ঠিক আছে, হ্যাঁ তিনটা ম্যাচ গুলো হোমোজেনাস হয়ে যেত, টু তো ম্যাটার করে না। হোমোজেনিটি চেক করতে আমাদের অ্যাডমিনিক কনস্ট্যান্ট ম্যাচ করতেছে না, ম্যাটার করতেছে শুধু ইউনিটগুলো। সো ইউনিটগুলোই আমরা চেক করতেছি যে এখানে এই ইকুয়েশনে এই কিউব দেওয়ার জন্য আমাদের এখানে একটা এক্সট্রা এস চলে আসছে। যদি কিউবটা না থাকতো তাহলে কিন্তু এটা শুধু মিটার হয়ে যেত। থিঙ্ক অ্যাবাউট ইট। আমি যদি এটা কিছু চেঞ্জ করি তোমাদের দেখানোর জন্য, লেটস সে এখানে যদি আমাদের কিউব না থাকতো, লেটস সে দিস ইফ দিস ওয়াজ নট এ কিউব, দিস ওয়াজ অনলি টু, তাহলে এই থ্রিটা কি হয়ে যেত? টু হইতো। তখন এই সেকেন্ডটা এখানে থাকতো না, তখন আমরা ইকুয়েশনটাকে কি বলতে পারতাম? homogeneous বলতে পারতাম। Then the equation could be said to be that is a plausible, correct, existable equation. Using homogeneity to find the power of unknown variables. এই পার্টটা একটু নিজেরা একটু পড়ে দেখেন, এই নাম্বারটা। Have a read at this and see if it makes sense with you. একটু পড়েন, না বুঝলে আমি আবার বুঝাবো।
বুঝা যাচ্ছে? If we assume that kinetic energy will be calculated as half into m to the power x into v to the power y, তো ওখান থেকে হচ্ছে আমরা এনার্জির এই x এবং y এর ভ্যালু বের করতে যাচ্ছি। সো এনার্জি যে কোর এক্সপ্রেশন সেটা আমরা অন্য একটা ফর্মুলা থেকে বের করে নিয়ে আসলাম, মনে করো হচ্ছে জিপি ফর্মুলা থেকে বের করে আনছি, উই প্লেস দিস ওভার হিয়ার এখানে, অ্যান্ড দেন কেজি টু দি পাওয়ার এক্স মিটার পার সেকেন্ড টু দি পাওয়ার ওয়াই, এটাকে এখন হচ্ছে আমরা ইন্ডেক্স ফর্মে চেক করলাম। নাও দ্য সেম বেসিক দ্যাট আই শো ইউ ওভার হিয়ার, এখানে কম্পেয়ার করছিলাম কোএফিসিয়েন্ট, এখানে কম্পেয়ার করবো কি পাওয়ার। তো কেজি পাওয়ার হচ্ছে 1, তাহলে 1 আর এক্স কি হবে ইকুয়াল হবে, মিটারের পাওয়ার হচ্ছে কত 2, তাহলে 2 আর ওয়াই কি হবে ইকুয়াল হবে, আর এদিকে -2 শুড বি ইকুয়ালস টু -y হুইচ ইজ অলসো মিনস y ইকুয়ালস টু, তার মানে মোট তোমার x আর y ভ্যালু কত আসছে 1 আর 2। তার মানে এই ইকুয়েশন কারেক্ট হইতে হলে ইকুয়েশন এক্সপ্রেশন কি হইতে হবে, হাফ ইনটু m টু দি পাওয়ার 1 into v to the power 2, so half mv square can be derived from there. So this is the reverse way. এরা এতক্ষণ পর্যন্ত আমরা বলতেছিলাম যে আমরা ইন্ডেক্স ক্যালকুলেট করে হচ্ছে ইকুয়েশনের ভ্যালিডিটি চেক করতে পারবো। এখন ইকুয়েশনটাকে ট্রু অ্যাজিউম করে আমরা ইন্ডিভিজুয়াল কোয়ান্টিটিগুলো পাওয়ার বের করতেছি। সো দিস আর ভেরি বেসিক স্টাফ, বাট এই বেসিক স্টাফগুলোর উপর থেকে আমাদের কোশ্চেন হয় এন্ড ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দেম প্রপারলি। এটা বুঝা গেছে কি হইছে এখানে ইন্ডেক্স কম্পারিজন? তুমি বুকলেট পাইছো হাতে? কি আগের বুকলেট? আচ্ছা, নতুন বুকলেট নিয়ে যাও এখান থেকে। বি নাম্বার এক্সপ্রেশনটা দেখেন সবাই, পড়েন, এক পাশ থেকে পড়ে আসেন, পিক 1 বসো। Pressure is given by this expression, pi by d into rho d to the power x into v to the power y. তো এটা প্রেশার না, সরি, এটা হচ্ছে পাওয়ার, মাই ব্যাড। পিটা হচ্ছে পাওয়ার, আমি ভুল বলছিলাম। পাওয়ার ইকুয়ালস টু হচ্ছে এই এক্সপ্রেশন দেওয়া আছে। এখানে একটা জিনিস দেখেন, অনেকগুলো কেসে আমি আপনাদেরকে কিন্তু এই ইকুয়েশন গুলো কোথেকে আসে সেটা বলতেছি না। অ্যাকচুয়াল পরীক্ষায় এই ধরনের কোশ্চেন আসতে পারে, তোমাকে একটা র্যান্ডম ইকুয়েশন দিয়ে দিচ্ছে অনেকগুলো ভ্যারিয়েবল দিয়ে। ইউ ডোন্ট হ্যাভ টু জাজ যে এই ইকুয়েশনটা কি আমাদের সিলেবাসে আছে কি নাই, দ্যাটস নট ইউর টাস্ক। তোমার টাস্ক হচ্ছে কি ইকুয়েশনের বোথ সাইডে হোমোজেনিটি আছে কিনা চেক করা। তুমি জাস্ট নর্মালি তোমার নোন ভ্যারিয়েবল নোন কোয়ান্টিটিগুলো ইউনিট বসায় বসায় জাস্ট ম্যাথটা করে যাবা। এই কোশ্চেন কোত্থেকে আসছে, কে লিখছে, আসলে এটা লাগবে কিনা, এই কোশ্চেনগুলো এখানে ফিউটাইল, আননেসেসারি। ওকে, করেন দেখেন। ডেন্সিটির জন্য হচ্ছে কেজি বা মিটার কিউব বসানো আছে, ডিসটেন্সের জন্য হচ্ছে মিটার টু দি পাওয়ার এক্স, ভেলোসিটির জন্য হচ্ছে মিটার পার সেকেন্ড টু দি পাওয়ার ওয়াই। পুরাটাকে এখন আস্তে ধীরে আস্তে ধীরে আস্তে ধীরে আস্তে ধীরে ক্যালকুলেশন করতে 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 আমরা ইভেন্চুয়ালি দুইটা ভ্যালু পাইছি। কি ভ্যালু পাইছি? এক্স ইকুয়ালস টু পাইছি 2, ওয়াই ইকুয়ালস টু পাইছি কত 3। আলটিমেটলি তোমার এক্সপ্রেশনটা এই ফর্মেটে লেখা পসিবল। Pretty simple calculation, but can be time consuming if you are not careful for it. ঠিক আছে? ইউনিট কনভার্সনের পার্টগুলো দেখেন। এটা নিয়ে কি কিছু বলা লাগবে? I don't think so. You know this stuff, right? এগুলো তো ওলবেসে ছিল না? ছিল। বেসি তোমাদের লাগবে না, এখানে আরো দুইটা পার্ট আছে হচ্ছে ডেকা এন্ড হেক্টো, এগুলোও খুব কম লাগে। তোমাদের ডেসিমিটার মনে হয় মোলার ক্যালকুলেশন আছে, রাইট? কেমিস্ট্রিতে তোমরা যখন মোলার ক্যালকুলেশন পড়ো, হাউ ডু ডিফাইন ওয়ান মোলার সলিউশন? Exactly, 1 mole of a solute in 1 dm cube solution. That is 1 molar, not 1 molal. তোমাদের তোমাদের কেমিস্ট্রি তোমাদের এলওএস কেমিস্ট্রিতে কি কনসেন্ট্রেশন অফ সলিউশন নাই? তোমাদের কেমিস্ট্রি আছে না সবার? তোমরা এখন কোন চ্যাপ্টার পড়তেছো? কেমিক্যাল বন্ডিং? স্কুলে না, মানে in real time. School is also real time. I mean, you get the point. আচ্ছা, never mind. ডেসিমিটার আমরা এখনো ইউজ করি। ডেসিমিটার ইজ বেসিক্যালি 1/10 অফ এ মিটার। সো ডেসিমিটার এখান থেকে আমরা ইউজ করতে পারবো। সো এটা হচ্ছে এই ভ্যারিয়েশনটা দিয়ে কাজ করতে হবে।
আচ্ছা এখানে দেখেন আমাদের রুল প্রিফিক্স মুভ করার জন্য কিছু বেসিক দরকার, এগুলো অ্যাকচুয়ালি আমাদের দরকার নাই। তোমাদের এইখানে নরমালি ওলোভাসের এস এর জন্য ইভেন্চুয়ালি অলসো পিকোর পর আমাদের খুব একটা লাগে না, মানে টেরা পরে কিছু লাগে না। তারপর এরপরে উপরে আরো আরো প্রিফিক্সেস আছে। টেরার উপরে আছে হচ্ছে পেটা, পেটার উপরে আছে হচ্ছে এক্সা, এক্সার উপরে আরো আছে। সো সানডেস হ্যাড গট এ হিউজ নাম্বার অফ নেমস। এদিকে পিকোর নিচে আরো আছে, পিকোর নিচে আছে ফেমটো, তার নিচে আছে অ্যাটো, তারপরে আরো আছে। সো তোমাদের সিলেবাসের জন্য 12 পর্যন্ত মনে রাখতে পারলে যথেষ্ট, বাট এইগুলো তোমাদের মুখস্থ থাকতে হবে। What can be confusing or what can be devious is the capitalization. খেয়াল করে দেখেন কিলোর এই স্মল, কিলোর সিম্বল হচ্ছে স্মল কে, ক্যাপিটাল কে এখানে কোথাও নাই, বাট ক্যাপিটাল কে ইজ দ্য সিম্বল ফর কেলভিন। So kilogram is should be written like this. Kilogram should not be written like this. This is not kilogram. This is kilogram. What is this? Kelvin gram. So be careful for that. Similarly, mega symbol হচ্ছে capital M. Milli symbol হচ্ছে কি? Small m. So if you see an expression like this, what would this mean? Mega milli? Nah. What does this mean? Megameter. আগেরটা হচ্ছে prefix, পরেরটা হচ্ছে কি? Unit. So megameter. Why couldn't it be mega man? এইগুলা বেসিক হাবি যাবি, এগুলো নাকি কথা বলা লাগবে? পড়ে একটু পড়ে যান, জাস্ট আপনারা একটু জাস্ট একবার চোখ বুলায় যান। আই বিলিভ দিস প্রিটি সেলফ এক্সপ্লেনেটরি হোয়াট ইজ হ্যাপেনিং ওভার হিয়ার। যে আমরা যদি এত কেজিকে যদি গ্রামে কনভার্ট করতে চাই তাহলে গ্রাম দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, ইট বিকামস দিস ওয়ান। এত পিকো নিউটনকে যদি নিউটনে কনভার্ট করতে চাই উই হ্যাভ টু জাস্ট মাল্টিপ্লাই দ্য পিকো। এই পিকোটাকে ভ্যালু হিসেবে বসাইছি হচ্ছে -12। সো মোট মিলে হিসাব করলে এটা আসবে। আর যদি প্রিফিক্স আমার কোথাও ঢুকে দিয়ে যায় তাহলে এই কাজটা করো। এগুলো তোমরা অলওয়েজ করছো, এগুলো হাবি জাবি জিনিস। এগুলো নিয়েও কোশ্চেন আসে, মানে উইয়ার অ্যাজ ইট মে সাউন্ড, যে নিজের কোনটা ইন অর্ডার অফ সিকোয়েন্স, ইনক্রিজিং অর্ডার, ডিক্রিজিং অর্ডার। সো তোমাকে ডিফারেন্ট গ্যাঞ্জাম নাম্বার দিয়ে তোমাকে বাই করতে হবে যে কোনটা বড় কোনটা ছোট, সে প্রপার সিকোয়েন্সে অ্যারেঞ্জ করতে পারতে হবে। প্রিটি সিম্পল জিনিস, বাট কেয়ারফুল না থাকলে ভুল হয়। আচ্ছা আমি মুভিং অন, এটা নিয়ে খুব একটা আলাপ করতেছি না। পরের পেজে আসেন, পেজ নাম্বার 7। পেজ নাম্বার 7 আছে হচ্ছে আমাদের ইনস্ট্রুমেন্টস। ইনস্ট্রুমেন্টের জন্য অনেকগুলো ডিফারেন্ট লেন্থ মেজারমেন্ট ইকুইপমেন্ট দিছে। এইটার জন্য ইম্পর্টেন্ট পার্ট যেটা তোমাদের মনে রাখা লাগবে সেটা হচ্ছে কোনটার রেঞ্জ কতটুকু এবং কোনটার প্রিসিশন কতটুকু। এই জিনিসগুলো একটু আমি তোমার সাথে আলাপ করি। টার্নেল হুইল তোমরা ওলোভেসে পড়ছো কিনা আই এম নট শিওর। দিস ইজ হাউ এ টার্নেল হুইল লুকস লাইক। টার্নেল হুইলের কোর আইডিয়াটা হচ্ছে ইট হ্যাজ এ হুইল দ্যাট হ্যাজ এ পারফেক্ট সার্কামফারেন্স অফ টিপিক্যালি এক্স্যাক্টলি 1 meter. So you're gonna place on the ground and you're gonna walk and count how many rotations is rotating. Every single rotation means you have walked how much? One circumference amount of length. কারণ তুমি যদি চাকাটাকে মাঝে রেখে যদি হাঁটো, or if you move, your wheel is going to rotate, and with every single complete rotation of the wheel you're going to cover one circumference worth of length in the front direction. So এটা হচ্ছে টার্নেল হুইলের কাজ। টার্নেল হুইল is most commonly used for pretty long distances where holding a measuring tape might not be a good idea. For example, football field, rugby field, hockey field, not basketball court. Basketball court is small. Measuring tape is good enough. বুঝা যাচ্ছে কি বলছে? বাট বটম লাইন আমরা টার্নেল হুইলকে 1 মিটারের চেয়ে লঙ্গার যে কোনো লেন্থের জন্য ইউজ করতে পারি। And it can be also used for carved tracks because it has a single point of contact. It doesn't have to be perfectly straight. যেমন মিটার হুইল একটা রিকোয়ারমেন্ট হচ্ছে কি মিটার হুইল can be used for lengths that is not bigger than 1 meter, but also the length has to be perfectly straight. তুমি মিটার হুইল দিয়ে একটা বটলের সার্কামফারেন্স বের করতে পারবা না, ইটস নট আইডিয়াল। বটলের সার্কামফারেন্স বের করার জন্য রিকোয়ার্ড টুলের নাম কি? মেজারিং টেপ। যদি মেজার করতে চাও সরাসরি তাহলে মেজারিং টেপ, আর যদি অন্য কোনো ভাবে করতে চাও দেন তুমি চাইলে হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার্স দিয়ে ডায়ামিটার বের করে ম্যাথমেটিক্যাল ফর্মুলা দিয়ে সার্কামফারেন্স বের করতে পারো, বাট দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। ইফ ইউ ওয়ান্ট টু মেজার ডিরেক্টলি ইওর অনলি চয়েস ইজ এ মেজারিং টেপ হুইচ ইজ ফ্লেক্সিবল। সো এখানে অনেকগুলো এই ধরনের ইকুইপমেন্ট দেওয়া আছে। দরকারি জিনিসটা মনে রাখা লাগবে সেটা হচ্ছে এই দুটা জিনিস। এই দুটা জিনিস হচ্ছে মোস্ট লাইকলি স্টুডেন্টদের ভুল হয়। খেয়াল করেন ভার্নিয়ার ক্যালিপার্সের রেঞ্জ দেওয়া আছে হচ্ছে 15 সেন্টিমিটার এবং ম্যাক্রোমিটার স্ক্রুজের রেঞ্জ দেওয়া আছে 2.5 সেন্টিমিটার। ওয়াই? Hold on, this is how a typical vernier caliper looks like. If I open this up all the way, this gap within the two jaws in the highest opening scenario is approximately 15 centimeters.
তার মানে তুমি এই অবজেক্টের দুইটা জয়ের মধ্যে ম্যাক্সিমাম কত সাইজের অবজেক্ট বসাতে হবে? বেশি সাইজের অবজেক্ট এখানে বলা যাবে না। এর জন্য বড় অবজেক্ট মেজার করতে গেলে তোমার মেসেজ জয় হচ্ছে মিটার। Then again, এটা হচ্ছে তার রেঞ্জ। What is the maximum you can measure? Then again, if you look at the Mathematical screw gauge, this is how typical Mathematical screw gauge looks like. The gap that you have between the two farthest end, for example, say a flat surface is through if I open it up all the way, the maximum I can open it up is all the way out, but I'm not going to do that. Just trying to make my point. So মনে করেন একদম এজ পর্যন্ত নিয়ে যাই। এই গ্যাপটা হচ্ছে approximately 2.5 cm for typical Mathematical screw gauge. But you need to understand that industrial cases আমরা এর থেকে অনেক বড় jaw size ও পাইতে পারি। They exist. Example দেখাই। What was that? এগুলো হচ্ছে টিপিক্যাল গুলা and where is the large one? Yes, I agree with you. আচ্ছা আমি খুঁজে পাইতেছি না। আচ্ছা নেভার মাইন্ড। এটা হচ্ছে টিপিক্যাল একটা লার্জ ম্যাক্রোমাস স্ক্রু গজের টিপিক্যাল ভিউ। নাও ইউ মাইট ওয়ান্ডার, ফলো অন, চুপ, এই ফিগারটা দেখেন, দেখতে খুব উইয়ার্ড না? This is your jaw size and your measurement is only this much. So you might wonder what is happening here. This is the part that can move, which has a moving amount of a very small amount. But you can have very precisely machined fixed length pieces that you can attach in between. যেমন এটুকু হচ্ছে একটা সার্টেন লেন্থ দ্যাট ইজ নোন ফর শিওর টু বি অফ এ সার্টেন লেন্থ, এটুকু একটা সার্টেন লেন্থ, এটুকু একটা সার্টেন লেন্থ। সো তুমি যদি এইখানে এই অবজেক্টকে বসাও, ইউ ক্যান হ্যাভ এ লিটল বিট স্মল স্পেস রিমেইনিং, ওটুকু দিয়ে তুমি হচ্ছে তোমার আননোন অবজেক্টের সাইজ মেজার করতে পারবা। Then you can use this entirety of the jaw to measure a very large object's diameter for very precision, high precision. যেমন এটার অ্যাডিশনাল পার্টগুলো কেমন হয় দেখাই। অ্যাডিশনাল পার্টগুলো এখানে একটা ছবি ছিল, they looked something like this, এই যে have a look at this one. All of these parts are individually fixed length objects that you can attach over here so that the overall range of the thing can be smaller, but maximum you can have this whole thing as a range. সো ম্যাথমেটিক্স কোর্স ইন্ডাস্ট্রিয়াল পারপাসের জন্য এর থেকে বড় হইতে পারে, বাট তোমাদের লেভেলের জন্য এই জিনিসটা অ্যাপ্লিকেবল না। তোমাদের লেভেলের জন্য অ্যাপ্লিকেবল লেভেল হচ্ছে কতটুকু? 2.5 সেন্টিমিটার। সো এটা তোমাদের জানা লাগবে। আর ম্যাথমেটিক্স কোর্স এবং ভার্নিয়ার ক্যালিপার্সের অ্যাকচুয়াল ক্যালকুলেশনের ফিগার দিয়ে এলেভেলসে কোনো কোশ্চেন আসে না। ওলেভেলসে আসতো, এটা এলেভেলসের এমসিকিউতে নাই। দিস পার্ট হ্যাজ বিন কমপ্লিটলি মুভড টু ইয়োর ল্যাব প্রসেস। কোথায় কোথায় শিফট করা হয়েছে? ল্যাবে শিফট করা হয়েছে, ঠিক আছে? This part has become moved to your lab process. So তোমাদের ম্যাথমেটিক্স স্কুল এবং ভার্নিয়ার ক্যালিপার্সের রিডিং নেওয়ার মেকানিজম পুরোপুরি ল্যাবের জন্য লিমিটেড রাখা হয়। সো এটা নিয়ে তোমাদের অ্যাটলিস্ট পেপার 1 বা পেপার 2 তে কোনো কোশ্চেন আসবে না। এরপর আসছে হচ্ছে ম্যাথ মেজারমেন্ট মেকানিজম, there is electronic balance, there is beam balance. You do understand how the beam balance works, right? Beam balance ওয়ার্ক করার জন্য কোন দুটো জিনিস ইকুয়াল হতে হবে? This is a beam balance. Beam balance ব্যালেন্স হওয়ার জন্য কোন দুটো জিনিস ইকুয়াল হতে হবে? না, did you say momentum?
Exactly. For it to be balanced, you need to have clockwise moment and anti-clockwise moment to be equal. ঠিক আছে? So আমাদের এই pivot point এর রেসপেক্টে আমাদের এই পাশের মোমেন্ট এই পাশের মোমেন্ট ইকুয়াল হতে হবে। So typically the way these devices are usually made, যে আমাদের এই পাশের লেন্থ আর এই পাশের লেন্থ থাকে ইকুয়াল। That's how they are usually made. তো আমরা তুমি এই পাশে যতটুকু ম্যাচ দিবা, টেকনিক্যালি এই পাশে ম্যাচ তত কি হইতে হবে? ব্যালেন্স থাকলে সেম হইতে হবে। সো আমরা এক পাশে হচ্ছে নোন কিছু ম্যাচ দেই স্লোলি, আর পাশে হচ্ছে আননোন যে অবজেক্টের ম্যাচ মেজার করতে হবে সেটাকে প্লেস করি। And then if there is a little bit of discrepancy, little bit of mismatching, কোনো beam balance এই জায়গাতে কিছু মার্কিং দেওয়া থাকে, so that you can actually see it from the dial that if it is not perfectly balanced, it's slightly offset, you can take that much variation from the dial. এটার অনেকগুলো ডিফারেন্ট ভ্যারিয়েশন হওয়া পসিবল, যেমন তোমরা তোমাদের ল্যাবে মোস্ট লাইকলি এই ধরনের ইকুইপমেন্ট এখনো দেখো নাই। এক্সাম্পল দেখাই। এই জিনিস দেখছো? Did you ever see this thing? This is also a beam balance. Now, this doesn't look like a beam balance, but this is a beam balance. This is the beam. You're going to place your object over here, and this part is basically working as a pivot. And over here, you have sliding masses that you can take further away from the pivot point. And in that way, you can actually control the moment of this whole right side. So তুমি এই সাদা এই সিলভার কালারের ম্যাচগুলোকে অল্প করে ডান দিকে সরাসরি ডান দিকে মোমেন্ট তুমি বাড়াইতে পারবা। And হ্যাঁ, তোমাদের ল্যাবে এটা অবশ্যই আছে, বাট তোমাদেরকে ইউজ করতে দেওয়া হবে কিনা, দ্যাটস এ ডিফারেন্ট কোশ্চেন। এটা এটা এখন অনেক কম পপুলার আছে বলতে হচ্ছে, এটা এখন মোস্ট অফ দ্য ল্যাবে এটা ইউজ করা হয় না, কারণ ডিজিটাল ইলেকট্রনিক ব্যালেন্সেস বিকাম সো পপুলার অ্যান্ড সো চিপ that no one bothers to use this anymore. That's the honest truth. কারণ ব্যাটারিও সহজ, ডিভাইসও সহজ, and they are pretty reliable, so they work out. They works. But যতদিন পর্যন্ত ইলেকট্রনিক ব্যালেন্স ছিল না, or they are not very common, or they are extremely pricey, these are the equipment that we use for very precision weight measurement or mass measurement. So এগুলো বিম ব্যালেন্সের একটা ভার্সন, এগুলো বিম ব্যালেন্স। So আমি এটা দেখাইতেছি এই জন্য যে বিম ব্যালেন্স মানে কি না পারফেক্ট দাঁড়িপাল্লা না, বিম ব্যালেন্সের অনেকগুলো ডিফারেন্ট চেহারা হইতে পারে। আচ্ছা, এটা গেল একটা পার্ট। তারপর কি আছে দেখেন, we have weight অথবা ফোর্স মেজার করার জন্য we have spring balances, we can have this kind of spring balances as well. And then to measure time, we have stopwatch, which is short and precise, which you can have regular clock, which is the wall clock, and we can have CRO, cathode oscilloscope. You do understand that cathode oscilloscope দিয়ে টাইম মেজার করা যায়? তোমরা কি এটা জানো? cathode oscilloscope দিয়ে কিভাবে টাইম মেজার করে? আমি এখানে আবার আসবো, দেখাই। হ্যাঁ, এখানে তো নাই, দেখাচ্ছি, ওয়েট। স্যার তুমি আমাকে কিছু বলতেছ? স্যার তুমি কেন আমাকে কিছু বলতেছো না? What? It's supposed to be a mess. 60 জনকে একসাথে কেন দিছে? 60 জনকে একসাথে ল্যাবে দিছে কেন? I think your teacher believes in your strength in doing mess around. বলবান দেখো, এটা আমাদের Olorus sound chapter একটা experiment. It's a very simple representation how we can use a CRO device to measure time. খেয়াল করেন, এই সেটআপটা দেখেন, বুঝেন কিনা? এটা হচ্ছে একটা স্পিকার, এখান থেকে আমরা একটা বিপ kind of sound produce করব, pulse kind of sound. These are two microphones both of which are connected to the CRO device. They have two different inputs, দেখা যাচ্ছে, and there's a distance in between them that we can measure using a meter rule. Whenever you send this pulse of sound, this is going to reach mic 1 first, then it is going to reach mic 2. And sound physically
ট্রাভেল করতে কিছু হলো কি লাগবে, সময় লাগবে, কারণ আমাদের স্পিকার থেকে 1 আছে কাছে, স্পিকার থেকে 2 আছে দূরে। ক্যাথোড অসিলোস্কোপে তুমি যখন দুটো ডিফারেন্ট ট্রেস জেনারেট করো, you're gonna end up with 2 different traces like this. This is the representation of the time that you get that is going to be taken for the sound pulse to travel from 1 to 2. So from the device, using the grid of the cathode oscilloscope, you can measure how much time did it take, and then you can physically measure the distance between them using a meter rule or measuring tape, and d divided by t gives you the speed of sound. বুঝা যাচ্ছে? It's pretty simple experiment. If you wonder, okay, fine, that makes sense. Does it make sense? বুঝছো কি হয়েছে? দুটো ডিফারেন্ট সাউন্ড পালস, দুটো স্লাইটলি পরে ডিরেক্ট হয়েছে। আরেকটা মেকানিজম যেটা হতে পারে সেটা হচ্ছে ফর ফিজিক্যালি মুভিং অবজেক্টস we can also have scenarios where we can actually develop other kind of time mechanism. For example, এই জিনিসটা দেখেন, সবাই একটু পেজ নাম্বার 9 এ আসে, আমি এমসিকিউ একটু আলাপ করি। It's a very good MCQ that you need to understand properly, otherwise এটা পরে তোমাদের ঝামেলা দিবে। পেজ নাম্বার 9। আচ্ছা, before I go on to discuss about this thing, I want all of you to read this question. কোশ্চেনটাকে ভালো করে পড়েন, তারপর আমি আস্তে ধীরে আলাপ করতেছি। গেট জেনারেট সাম আইডিয়াস, কি হইতেছে এখানে আসলে। কোশ্চেন পড়ছেন? Do you understand what is happening here? This magnet, which is this rectangular block that is connected with this flywheel, which is rotating at a certain speed, every single time the magnet passes across this coil, it induces a small bit of EMF. It always a person, magnetic field carry across the coil induces EMF. এখন আমাদের এই ম্যাগনেটটা হচ্ছে অনেকগুলো দেওয়া নেই, একটাই দেওয়া আছে। So if you assume, let's say, have a look, মনে করেন এটা হচ্ছে আমাদের মনে করেন coil, okay, and let's say this is the magnet that is rotating with the wheel. When you place it close, every single time the magnet comes by, this is where it produces the EMF and then leaves away. So যতক্ষণ সময় সে অনেক দূর দিয়ে ঘুরতেছে ততক্ষণ মধ্যে EMF জেনারেট হচ্ছে না, because the change of magnetic flux is way too small. But the moment it gets close and eventually cuts across this whole thing, that's when you get a small pulse of EMF. Small pulse of EMF. So it's not a continuous generation. It's a small generation for a short time and then no EMF and then once again. So খেয়াল করেন কোশ্চেন আমাদেরকে এখানে কিছু নিউমেরিক্যাল ইনফরমেশন বলে দিচ্ছে। বলছে হচ্ছে the flywheel has a small magnet M mounted on it. Each time the magnet passes the coil, a voltage pulse is generated, which passes the CRO, by which is passed to the CRO. The distance of the CRO is 10 centimeter wide. এই ইনফরমেশনটা খুব ইম্পর্টেন্ট, খেয়াল করেন। Which and the flywheel is rotating at a rate of about 3000 revolutions per minute. Which time-based settings will clearly display separate pulses on the screen? এই পার্টটা একটু তোমাদেরকে বুঝাই। Clearly showing separate pulses on the screen মানে হচ্ছে আমাদের pulses গুলো প্রপারলি কি থাকতে হবে, distinguishably far apart থাকতে হবে। বাট ক্যাথোড অসিলোস্কোপের কোর আইডিয়াটা হচ্ছে টাইম বেস। আচ্ছা, টাইম বেস সেটিং কোন এক্সিসে বলো তো, হরিজন্টাল না ভার্টিক্যাল? হরিজন্টাল এক্সিসটার নাম হচ্ছে টাইম বেস সেটিং, ভার্টিক্যালের নাম কি মনে আছে কারো? Y axis na, it is a different name. It's called Y gain. Vertical axis was called Y gain. Typically we apply voltage on the axis, volt per centimeter. Anyway, এই জিনিসটা একটু খেয়াল করেন বলবান, আমাদের এই এক্সিসের ভ্যালু আমরা যত ছোট নিব আমাদের গ্রাফ তত ওয়াইড হবে। আমরা টাইম সেটিংস এর ভ্যালু যত বড় নিব গ্রাফ তত কি হবে, শ্রিঙ্ক হয়ে আসবে। There is one key requirement for the CRO display. এই এক নম্বর কি রিকোয়ারমেন্টটা হচ্ছে একটা CRO টোটাল ডিসপ্লের মধ্যে একটা ফুল ওয়েভ, মিনিমাম একটা ফুল ওয়েভ অ্যাকোমোডেট থাকতে হবে। ইফ ইউ গেট এ পার্ট অফ এ ওয়েভ, ফর এক্সাম্পল মনে করো এটা হচ্ছে তোমার CRO স্ক্রিন,
হ্যাভ লুক, এটা হচ্ছে মনে করেন আমাদের সিআরও স্ক্রিন। এখানে দেখা গেল যে আমি শুধু এইটুকু পার্ট অ্যাকোমোডেট করছি, ট্রেস দেখা যাচ্ছে, বাট ওইটুক ইউ ক্যানট টেকনিক্যালি টেক এনি ডেটা আউট অফ ইট। এখন কি করা লাগবে, পুরোটাকে ছোট করা লাগবে, হরিজন্টালি স্কুইজ করা লাগবে, ভার্টিক্যালি স্কুইজ করা লাগবে, মাঝখানে আনা লাগবে, যাতে করে পুরো ডিসপ্লেতে মিনিমাম একটা ফুল সাইকেল দেখা যায়। মিনিমাম ওয়ান ফুল সাইকেল দেখা যাওয়ার অ্যাডভান্টেজটা হচ্ছে ইফ ইউ হ্যাভ এক্স্যাক্টলি ওয়ান ফুল সাইকেল উইদিন ইউর গ্রাফ, উইদিন ইউর ডিসপ্লে, ইউ ক্যান এক্সপেক্ট দ্যাট দ্য গ্রাফ ইটসেলফ ইজ রিপিটস ইটসেলফ। সো একটা সাইকেল থেকে তুমি টাইম পিরিয়ড, ফ্রিকোয়েন্সি, অ্যাম্পলিটিউড, দরকার ইনফরমেশন সবই বের করতে পারবে, কারণ পরের সাইকেলগুলো কি হবে, আইডেন্টিক্যাল হবে। দ্যাটস দ্য এক্সপেকটেশন। সো একটা ফুল সাইকেল যদি দেখা না যায়, তাহলে সেটা প্রপার টাইম বেস সেটিং হয় নাই। দেন এগেইন আরেকটা প্রবলেম হচ্ছে, তুমি যদি অনেক অনেক বড় একটা টাইম বেস সেটিংস নাও, ইফ ইট সো হ্যাপেন্স দ্যাট উইদিন দ্য ডিসপ্লে অফ ইউর সিআরও ডিভাইস you have so many traces that they are clumped up like that. এগুলো সবগুলো হচ্ছে একটা সাইকেল, অনেকগুলো সাইকেল এক জায়গাতে জড়ো হয়ে গিয়ে প্রডিউস করছে এরকম একটা সাইকেল। সো দে আর অল স্কোয়াশড ইন সো ড্যাম ক্লোজ দ্যাট ইজ প্র্যাকটিক্যালি ইম্পসিবল টু টেক রিডিং। তাহলে সেটা তোমার অ্যাপ্রোপ্রিয়েট কি হয় নাই, অ্যাপ্রোপ্রিয়েট চয়েস অফ টাইম বেস হয় নাই। তোমাকে এর মাঝামাঝি কোনো একটা পয়েন্টে আসতে হবে। দেয়ার নিডস টু বি অ্যাট লিস্ট ওয়ান ফুল সাইকেল অ্যান্ড দ্য ট্রেসেস শুড নট বি রিয়েলি স্কোয়াশড ইনটু ইচ আদার। এই দুইটা বেসিক ভালো করে মাথায় সেট করেন। উই আর ট্রাইং টু গেট দ্য halfway value. They should be quite spread apart, but shouldn't be so damn spread out that we don't even have one complete cycle on the screen. এখন আসেন আমরা এই জিনিসগুলো আস্তে আস্তে বলি। এখানে দেখা করে দেওয়া আছে 3000 revolutions in 160 সেকেন্ড, মানে হচ্ছে এক রেভলিউশনের টাইম হবে হচ্ছে 20 মিলি সেকেন্ড। তার মানে তোমার একটা পিক অফ ভোল্টেজ থেকে আরেকটা পিক অফ ভোল্টেজের মধ্যে টোটাল 20 মিলি সেকেন্ড ডিলে থাকবে। 20 মিলি সেকেন্ড যদি আমরা ব্রেকডাউন করি, অ্যাবাউট 0.02 সেকেন্ড। কেন এই ব্রেকডাউনটা করছি খেয়াল করেন, বুঝাই। আমাদের এখানে কোশ্চেনে বলে দিচ্ছে সিআর ডিসপ্লে কতটুকু, 10 সেন্টিমিটার ওয়াইড। এটা হচ্ছে ফিজিক্যাল ডাইমেনশন, 10 সেন্টিমিটারটা আমাদের লিমিট। Which time-based settings will display clearly separate parts on the screen? If we go, think about it, go for the time-based setting of 1 second per centimeter. If you choose this one, the total 10 centimeter length আমাদের মোট টাইম থাকবে কত সেকেন্ড? কোশ্চেনটা খেয়াল করেন। 1 second per centimeter, it means আমার এক horizontal সেন্টিমিটারে লেংথে টোটাল ডিসপ্লেতে ইন 1 সেন্টিমিটার ওয়ার্থ অফ লেংথ আমি কত সেকেন্ড রিপ্রেজেন্ট করতেছি? 1 সেকেন্ড। তাহলে টোটাল 10 সেন্টিমিটার টোটাল রিপ্রেজেন্ট করবো কত সেকেন্ড? 10 সেকেন্ড। একটু ক্যালকুলেট করে দেখেন 10 সেকেন্ডে আপনার মোট কতগুলো সাইকেল আসবে? 10 সেকেন্ড ডিভাইড বাই 0.02 কত হয় দেখো তো, হেল্প মি। 10 সেকেন্ড ডিভাইড বাই 0.02 করলে কত আসে? দিস গিভস ইউ 500 সাইকেলস। তার মানে যদি আমরা 1 সেকেন্ড পার সেন্টিমিটার এই টাইম বেস সিলেক্ট করি, আমাদের এই টোটাল 10 সেন্টিমিটার জায়গার মধ্যে মোট 500টা পালসেস থাকার কথা। 10 সেন্টিমিটার কতটুকু জায়গা? এতটুকু। আমাদের টিপিক্যাল 6 ইঞ্চি রুলারের 2/3, অ্যাবাউট এতটুকু। এটুকু জায়গায় যদি 500 পালসেস থাকে, দিট উইল বি প্র্যাকটিক্যালি ইম্পসিবল টু অ্যানালাইজ, দে আর টু মাচ স্কোয়াশড। বাদ। আচ্ছা পরেরটা দেখি। ইফ ইউ হ্যাভ 10 মিলি সেকেন্ড পার সেন্টিমিটার, হাউ মেনি সাইকেলস ডু ইউ এক্সপেক্ট? আমাদের একটা সাইকেলের ডিউরেশন ছিল হচ্ছে 20 মিলি সেকেন্ড। সো ইফ ইউ হ্যাভ 10 মিলি সেকেন্ড পার সেন্টিমিটার, প্রত্যেক সেন্টিমিটারে কয়টা করে পালস থাকবে? আচ্ছা ডিসরিগার্ড দ্যাট, আমি হিসাবটা তোমাদেরকে আরো ইজি করে বুঝাচ্ছি, বললাম তোমরা অনেকে বুঝতেছো না, আই ক্যান সি ইট ইন ইওর ফেসেস। If you have 10 millisecond, if you choose the time scale for 10 millisecond per centimeter over the entirety of the 10 centimeter, তোমার টোটাল লেফট টু রাইট মোট কত মিলি সেকেন্ড থাকার কথা? 100 মিলি সেকেন্ড থাকার কথা না? এভরি সেন্টিমিটার ইজ হোল্ডিং হাউ মেনি মিলি সেকেন্ড? 10 মিলি সেকেন্ড। দ্যাট 10 সেন্টিমিটার মোট কত মিলি সেকেন্ড থাকবে? 100 মিলি সেকেন্ড। ইউ নিড টু কাউন্ট এই 100 মিলি সেকেন্ডে মোট সাইকেল কটা থাকবে। সো টোটাল টাইম হচ্ছে 100 মিলি সেকেন্ড। টোটাল ডিসপ্লেতে লেফট টু রাইট হচ্ছে 100 মিলি সেকেন্ড ডিভাইড বাই 20 মিলি সেকেন্ড gives you how many cycles? 5. 10 centimeter 5 cycle is a pretty good choice, pretty nifty choice. Let's try this one, 100 microsecond per centimeter. এটা হইলে আমাদের 10 centimeter মোট মাইক্রোসেকেন্ড থাকবে কতগুলা? How many total microsecond are we gonna get across the entire screen? 1000 microsecond. বুঝছো? I'm just multiplying with 10. 1000 microsecond. 1000 microsecond যদি 20 millisecond ডিভাইড করো, you're gonna end up with a fractional value. কারণ এখানে আছে মাইক্রো, এটাকে মোট মিলে ক্যালকুলেশন করলে কি আসবে? 1000 into 10 to the power minus 6 divided by 20 10 to the power minus 3. This is going to be less than 1. আমি এটা ক্যালকুলেট করা বদা করতেছে, but I'm sure it's going to be less than 1. It means if you choose this scale,
you're gonna produce less than one cycle. Less than one cycle is not acceptable because that doesn't give you the repetitive behavior. তুমি টাইম পিরিয়ড মেজারই করতে পারবে না। পুরো সাইকেল হয়তো তুমি একটা সাইকেল পাবা, এর পরের সাইকেলে তুমি যদি না দেখো, হাউ ডু মেজার দ্য টাইম পিরিয়ড? বুঝা যাচ্ছে কি বলছি? তার মানে এইটা অ্যাকসেপ্টেবল না। এবং এখানে যে সমস্যা হচ্ছে, এখানে এই সমস্যা আরো বেশি হবে, কারণ এখানে আমাদের ওয়াইডেনিংটা আরো বেশি হবে, বিকজ দ্য স্মলার টাইম বেস that you choose, the graph becomes more horizontally expanded. মোট মিলে কারেক্ট আনসার হচ্ছে কোনটা? এই কোশ্চেনটার ডিফিকাল্ট পার্টটা হচ্ছে কেন, মানে why am I discussing this question with such time taking so much time? Because এই যে কোশ্চেনটা এখানে বলছে, which time based setting will clearly separate the passes on the screen, এই আনসারটা ডিরেক্টলি কোনো ম্যাথমেটিক্যাল ফর্মুলা থেকে বের করার কোনো ফর্মুলা নাই। You have to manually check every single option and find out the best one. বুঝা যাচ্ছে? এরকম এটা পসিবল না যে তুমি একটা সার্টেন ম্যাথমেটিক্যাল ফর্মুলাতে ভ্যালুগুলো বসাই দিলা, অটোমেটিক্যালি তোমার আনসার বের হয়ে আসলো। নট লাইক দ্যাট। লাস্ট ক্লাসে মনে আছে তোমাদের একটা এমসিকিউ দেখাচ্ছিলাম মোমেন্টাম চেঞ্জের। অবজেক্ট ওয়াজ 2m ম্যাসের একটা অবজেক্ট ওয়ালে হিট করে ইনলেসিক্যালি রিবাউন্ড করতেছিল। টোটাল চেঞ্জ অফ মোমেন্টাম আনসার কত ছিল? 3 MV। বাট ডিড ইট হ্যাভ টু বি 3 MV? No. Logic dictated that it needs to be more than 2 MV. It had to be less than 4 MV. So anything between 2 MV and 4 MV could be a correct answer. So এটা হচ্ছে ওরকম একটা কোশ্চেন। তোমাকে রিজনিং দিয়ে আনসারের ভ্যালুটা বাই করতে হবে, নট বাই ডিরেক্ট ম্যাথ। ম্যাথ লাগবে, ম্যাথ তো করছি, বাট এরকম না যে একটা ইকুয়েশনে সবগুলো ভ্যালু ঢুকাই দিছো, অটোমেটিক্যালি আনসার পপ আউট হয়েছে, নট লাইক দ্যাট। এই কোশ্চেনটা ক্লিয়ার সবার কাছে? বুঝা গেছে? আচ্ছা, সিআর পরের কোশ্চেনটা দেখেন, কোশ্চেন নাম্বার 5. What is interesting for this question for you to understand is, আচ্ছা এখানে তো অনেক কিছু আছে। আচ্ছা আমি তোমাদের এটা তোমাদের আচ্ছা এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি ওয়ার্কশিটেও আছে, নো প্রবলেম। দেখেন এই কোশ্চেনটা পড়েন, যতটুকু করে দেওয়া আছে সেটুকু সহই পড়েন, পড়ে দেখেন এই কোশ্চেনটা বুঝায় কিনা। যারা অনলাইনে আছে তোমাদের জন্য আমি পুরো কোশ্চেন একটু জুম করে দিচ্ছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। কোশ্চেন নাম্বার 5, গিভ ইট এ গো, পড়েন। বুঝাচ্ছি। কোশ্চেন বলছে হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট ফ্রিকোয়েন্সি অফ দ্য স্কয়ার ওয়েভ। আচ্ছা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমাদের নর্মালি যখন আমরা একটা সাইনোসয়েডাল কার্ভ নিয়ে কাজ করি, স্ক্রিনে দেখেন, if you have a sinusoidal curve that looks like this, time period is the amount of time it takes for it to complete one full cycle. সেই one full cycle আমরা পিক থেকে পিকে জাজ করতে পারি, অথবা সেটাকে আমরা ট্রাফ থেকে ট্রাফ পর্যন্ত জাজ করতে পারি, অথবা এরকম একটা পয়েন্ট থেকে এরকম একটা পয়েন্ট পর্যন্ত জাজ করতে পারি, রাইট? বটম লাইন, তুমি যদি সেম ফেজে দুইটা পয়েন্ট জাজ করো, ফর এক্সাম্পল আই এম চুজিং আ র্যান্ডম পয়েন্ট ওভার হিয়ার এন্ড ইকুয়াল সেম ফেজে পয়েন্ট থাকবে হচ্ছে এখানে আরেকটা, তাই না? এই টাইমটুকু কি হবে? টাইম পিরিয়ড হবে। এখানে আমাদের horizontal distance gradually change হচ্ছে, but if you consider for a square wave, if I show you a square wave, let's say with navy blue, square wave দেখতে হচ্ছে এরকম, individual vertical section গুলো হচ্ছে perfectly vertical. So horizontal distance তুমি শুধু কভার করছো কি দিয়ে? ফ্ল্যাট লাইন গুলা দিয়ে, ঠিক আছে? আচ্ছা এখানে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে, মার্ক মাই ওয়ার্ডস, এই স্কোয়ার ওয়েভের কতটুকু পার্টকে আমি কপি পেস্ট করলে, মিনিমাম কতটুকু পার্টকে নিয়ে কপি পেস্ট করলে এই পুরো ওয়েভটা জেনারেট করা পসিবল। What do I mean by this? I'm trying to figure out that how much section of the square wave can be considered to be one full cycle. Sinusoidal ওয়েভের জন্য one full cycle বোঝা খুব সহজ, crest to crest, trough to trough, দুইটা ঢেউ, works out. But how do you understand how much is one full cycle for this wave? Let me show this to you part by part. আমি এটা এঁকে দেখাচ্ছি। স্কোয়ার ওয়েভটা এখানে আমার আঁকা দরকার আগে। আচ্ছা স্কোয়ার ওয়েভ আঁকি। অলরাইট। আচ্ছা তুমি অলরেডি বুঝতেছো আমি কি করতেছি। আই এম চুজিং দিস মাচ
because I can do this. Do you see it? I can copy paste this much portion to regenerate the whole square wave. Now, if you wonder what is the significance of it, significance হচ্ছে এরকম, আমি যদি এই স্কোয়ার ওয়েভ থেকে জাস্ট অবজার্ভ করেন, আমি যদি শুধু এইটুকুকে যদি একটা সাইকেল জাজ করি, ক্যান আই রিক্রিয়েট দিস হোল থিং? থিঙ্ক অ্যাবাউট ইট। যদি এইটুকুকে যদি একটা পিরিয়ড জাজ করি, এরকম যদি পিরিয়ডকে জাজ করি, তাহলে কি হবে? দেখেন, আমাদের স্কোয়ার ওয়েভ দেখতে হচ্ছে এরকম এরকম, তারপরে এরকম, তারপরে এরকম, তারপরে এরকম। ডু গেট দ্য সেম শেপ? ইউ ডোন্ট। হাউ অ্যাবাউট if you increase the length a little bit? তুমি যদি চিন্তা করো, for example, let's say, okay, fine, I'm not going to consider that much, I'm going to add a little bit more. If we want to consider this much portion as a single cycle, would it work? এটাকে কপি পেস্ট করলে কি তুমি হচ্ছে অরিজিনাল স্কোয়ার ওয়েভটা পাবা কিনা? You check for yourself. এই যে এটা একটা, এটা একটা, এটা একটা, আমি একটা পর একটা বসাচ্ছি কন্টিনিউয়াসলি। Do you get the square wave? You don't. What you need is one more section, সেটা হচ্ছে এই পার্টটুকু সহ। সো এখন দেখেন, if I choose this much portion to be the repetitive part, then copy pasting this thing can actually give you the whole square wave. খেয়াল করেন, এই যে এইটা, এই যে এইটা, এই যে এইটা। What I'm trying to show you is that you need to have two of this horizontal section in your drawing. Two of this horizontal section যদি থাকে, তখন তুমি হচ্ছে বোন পেলে পুরোটাকে একটা সিঙ্গেল স্কোয়ার ওয়েভ জাজ করো। সো এই if you have a look, এই শেপটার জন্য যদি আমি স্কোয়ার ওয়েভ জাজ করতে যাই, একটা ফুল সাইকেল I can choose to start observe from here. বলুন, স্ক্রিনে দেখেন, if I choose to observe from here, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে একটা সাইকেল। This is one repetitive part. এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আরেকটা সাইকেল, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আরেকটা সাইকেল। This can go on. এখন অরিজিনাল কোশ্চেনটাতে আসেন। এই কোশ্চেনটাতে আমাদের ব্ল্যাক লাইনটা শুরু হয়েছে এখান থেকে, and it goes on like that. I can consider, if I choose this point as my starting point of the wave, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে একটা সাইকেল। এটা কি বুঝতেছেন? দেন এখান থেকে এই পর্যন্ত হচ্ছে দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। We have 8 full cycles. Then we have one portion of the horizontal line. That's why total cycle number কত লেখা আছে? 8.5. This is not exactly 8 cycles. This is not exactly 9 cycles. This is 8.5 cycle. If you want to think about it in terms of sinusoidal curve, this is something similar like this. A. If you're trying to calculate the number of cycles for this much, would you not get a half over here? Same জিনিস। বুঝা যাচ্ছে? এটা হচ্ছে আমরা এখন if you wonder, স্যার পুরোটা কেন কাউন্ট করতে হবে? পুরোটা কাউন্ট করতে হবে এই জন্য, এই সাইকেলটা স্কোয়ার ওয়েভটা দেওয়া আছে এমন ভাবে যে আমাদের লেফট সাইডে পারফেক্ট একটা এলিমেন্ট আছে, এদিকে রাইট লাইনে পারফেক্ট এলিমেন্ট আছে উইথ দ্য গ্রিড লাইন। অন্য কোনো ভার্টিক্যাল লাইনের সাথে আমাদের গ্রিড লাইনের পারফেক্ট এলিমেন্ট নাই। সো তুমি অন্য কোনো পজিশন থেকে তুমি প্রপার পারফেক্ট টাইমটা কাউন্ট করতে পারবা না। দেখো, এখানেও ম্যাচ করে না, এখানে একটু গ্যাপ আছে, এখানেও গ্যাপ আছে, এখানেও গ্যাপ আছে। শুধুমাত্র এই জায়গাতে পারফেক্ট গ্রিডের সাথে অ্যালাইনমেন্ট হয়েছে, এই জায়গাতে পারফেক্ট গ্রিডের সাথে অ্যালাইনমেন্ট হয়েছে। দ্যাটস ওয়াই ইউ আর চুজিং টু অবজার্ভ ফ্রম দিস গ্রিড লাইন টু দিস গ্রিড লাইন। এই গ্রিড লাইন দুটার মাঝখানে গ্যাপ আছে কয়টা? 1 2 3 4 5 6। এন্ড কোশ্চেন আমাদেরকে টাইম বেস সেটিং দিয়ে দিচ্ছে কত? 10 মিলিসেকেন্ড পার সেন্টিমিটার। তাহলে 6 সেন্টিমিটার টোটাল টাইম হচ্ছে 60 মিলিসেকেন্ড। And how many cycles do you have? 8 cycles. You divide it, you get the time period. Time period টাকে প্রথমে ফ্রিকোয়েন্সিতে কনভার্ট করলে আবার অ্যাপ্রক্সিমেটলি এরকম ফ্রিকোয়েন্সি আসে। 2SF রাউন্ড অফ করলে B আসবে। It's just a graph reading problem, but there are stuff that you need to understand and learn. এই কোশ্চেনটা কি? বেসিক একটা গ্রাফ দেওয়া আছে, গ্রাফ থেকে তোমার টাইম পিরিয়ড বা ফ্রিকোয়েন্সি বের করতে হচ্ছে। বাট টেকনিকটা প্রপারলি বুঝতে হবে। এটা বুঝা গেছে কিভাবে কাজ করছি? এভরিওয়ান, কোশ্চেন বুঝছো? আচ্ছা, ক্যাথোডোস্কোপ দেখতে হচ্ছে এরকম। সো ক্যাথোডোস্কোপ এখানে অনেক কিছু ডিসকাস করার মতো আছে। আমি এটা ফুল ডিসকাশন তোমাদের সাথে করতেছি না, বিকজ ইটস নট এসেনশিয়াল। বাট কোন ইকুইপমেন্টটা দিয়ে কি করতে হয় সেটা ডিটেইলস ডিসকাশন আমাদের ওয়েব চ্যাপ্টারে আসবে। ওয়েব চ্যাপ্টারে আমাদের ক্যাথোডোস্কোপের ইউজ নিয়ে আলাদা ডিসকাশন আছে। সো যখন এটা আসবে তখন আমি এই জিনিসটা আবার ডিটেইলস আলাপ করবো। এই চ্যাপ্টারের জন্য এটা রিলেভেন্ট না। এই কম্পোনেন্টগুলো তোমরা চিনো, রাইট? ডু ইউ? গ্যালভানোমিটার, এটা হচ্ছে অ্যামিটার, এটা হচ্ছে ডিজিটাল মাল্টিমিটার। মাল্টিমিটার তোমরা ইউজ করো অলরেডি, অলওয়েজ ইউজ করে আসছো।
সো এগুলো দিয়ে আমরা কারেন্ট মেজার করতে পারি, এন্ড দেন টেম্পারেচার মেজার করার জন্য থার্মোমিটার আছে, টেম্পারেচার সেন্সর আছে। আচ্ছা, এই হাবিজাবিগুলো শেষ। আমি এখানে আরো কিছু এমসিকিউ আছে, এমসিকিউ গুলো পড়া দেখো তোমাদেরকে। আমি হচ্ছে আনসার্টেনিটি পড়াই, যেটা তোমরা পড়ার জন্য বসে আছো। আজকে কি বার? আচ্ছা, আনসার্টেনিটি আমরা শুরু করতে পারবো, বাট তার আগে আমরা প্রিসিশন এন্ড অ্যাকুরেসি একটু পড়াই দিই। In general world, in regular world, in many cases we use these two terms to be synonymous, but they are not synonymous. In physics, they have totally different meaning. আমি এই দুটো টার্মের ডিফারেন্সটা খুব ক্লিয়ারলি বলতেছি, আপনারা একটু ভালো করে শুনেন। Look at me, Pawan, eyes on me. Precision is about how close a group of data within themselves. So the word precision cannot be applied for a single data. For the word precision to be applied, you need a cluster or a group of data, and their spread or their separation should be very small. If they are pretty close to each other, we can call them to be highly precise. If they're really spread out, একটা পয়েন্ট হচ্ছে একটা ভ্যালু, মানে তোমার ভ্যালুগুলো অনেক ওয়াইডলি ছড়ানো ছিটানো আছে, then we're gonna call it less precise. So প্রথম কথা যেটা বলছি, precision cannot be applied for what? For a single data. It can be applied for a group of data. That's very important for you to understand in the first place. দুই নম্বর জিনিস হচ্ছে accuracy. Accuracy tells us how close is the data with the true value of the measurement. কি বললাম? How close is the data with the true value of the measurement? Let me give an example. Approximately we know the value of G. G এর typical value কত? 9.8. এখন G এর ভ্যালু যে 9.8, এটা আমরা জানছি কিভাবে? We've been telling you this, right? For years and years. Now, how did people came to know that it is actually 9.8? Did it land on them? Did this information drop from the sky? No, it didn't. People did experiments, hundreds and thousands of experiments, and then did their average. That average came to be how much? So how do you measure the true value of something? By a huge number of repetition, like unbelievably huge number of repetition. So there has been so many times that this has been done in so many different ways. People used simple pendulum. People used falling objects. People used other mechanism, other physics mechanism where G pops up, and they used all of those different experiments and repeated them multiple times, too many times, and eventually the average of all of those experiment data eventually culminated that value 9.80.80665, which is approximately 9.81 meter per second square. That's what we've been teaching you. তার মানে হচ্ছে কোন একটা certain quantity true value বাই করতে হলে কি করা লাগবে? অনেকবার এক্সপেরিমেন্ট করা লাগবে। অনেকবার মানে অনেকবার। So you can say this has to be a statistical average. The word statistical comes in whenever there has been way too many repetitions of a single thing. এই জিনিসটাকে আমরা ট্রু ভ্যালু বলতেছি। আর মনে করেন আমি এখন আমার ল্যাবে বসে এই রুমের জন্য জি এর ভ্যালুর জন্য বের করা একটা এক্সপেরিমেন্ট করলাম। আমার ভ্যালু আসলো হচ্ছে লেটস সে 12.39 মিটার পার সেকেন্ড স্কয়ার। অরিজিনাল ভ্যালু আমরা কত জানি? 9.81. Would you say these two numbers are pretty close to each other? তার মানে আমার এক্সপেরিমেন্ট কি হয় নাই? অ্যাকুরেট হয় নাই। বুঝা যাচ্ছে? But let's say on the same day, I tried to measure the density of water. I got 1009 kg per meter cube. কত পাইছি? 1009. Water actual density আমরা কত জানি? 1000 kg per meter cube. Do you think that is a pretty accurate result? Now you are slightly confused. You're trying to judge, should we call this difference of 9 accurate or not? That's a relative measure. We can almost call it accurate because it's pretty close to 1000. If it was 800 or 1200, we could definitely blast it off like, no, it's not accurate. But being pretty close can still give it some credit for being accurate. A perfect accurate answer would be exactly 1000. But landing that exact number every single time is practically impossible because of different type of errors that we're going to cover, which are called random errors and systematic errors and such. So এটা একটু পরে আসতেছে। So accuracy is about, did your result get close to the true value?
Accuracy can be also applied for a group of data. কিভাবে আমি তোমাদের জিনিসটা বুঝাই, প্রমাণ এই টাকা মনে করেন আমি এক্সপেরিমেন্ট করে জিএফ ভ্যালু পাইছি কত 2.39, বাট লেটস সে আমি আপনাদের সবাইকে জিএফ ভ্যালু বের করতে দিচ্ছি একটা অন সার্টেন ক্লাস, অন সার্টেন প্র্যাকটিক্যাল ক্লাস, আপনারা সবাই বের করছেন, কারো কারো ভ্যালু অনেক কম আসছে, কারো কারো ভ্যালু অনেক বেশি আসছে, উই মেড ডিফারেন্ট টাইপ অফ এরর্স, বাট ইট জাস্ট সো হ্যাপেন্ড আমরা যখন সবার ভ্যালু নিয়ে বের করে যখন অ্যাভারেজ করছি, দ্যাট কেম 9.81। বুঝতেছো? সো স্ট্যাটিস্টিক্যালি কেউ কেউ কি করছি বেশি বের করছি, কেউ কি করছি কম বের করছি, বাট তুমি যখন অ্যাভারেজ করছো দ্য অ্যাভারেজ কেম হাউ মাচ 9.81। তার মানে অ্যাজ এ গ্রুপ our result is very accurate. As an individual my reading was shit, which means there has been other people who reading has also been shit on the negative side. আমার রিডিং কত 9.81 2.3, মানে কি আমি অনেক বেশি মেজার করছি না? মানে এই পপুলেশনের মধ্যে এমন কেউ না কেউ অবশ্যই আছে, বা মাল্টিপল পিপলস আর দেয়ার যারা এই রিডিংটা কি করছে অনেক কম মেজার করছে, আদারওয়াইজ তো কম্পেনসেট হওয়ার কথা না। আরে বোঝা যাচ্ছে? So accuracy can be applicable for a single data, accuracy can be also applicable for a group of data, বাট যখন তুমি গ্রুপ অফ ডেটা নিয়ে কাজ করবে তখন তোমার এটা অ্যাভারেজ নিয়ে কথা বলতে হবে। সো তোমার টোটাল গ্রুপ অফ ডেটার অ্যাভারেজ বের করলা, সেই অ্যাভারেজকে তুমি যখন ট্রু ভ্যালুর সাথে কম্পেয়ার করবা, ইফ দোজ টু নাম্বারস বিকাম ইকুয়াল টু ইচ আদার, প্রিটি ক্লোজ টু ইচ আদার, দেন উই গোনা সে দেম টু হ্যাভ হাই অ্যাকুরেসি অ্যাজ এ গ্রুপ। মেক সেন্স? আচ্ছা, এরপরে আসেন আমাদের এই জিনিসগুলাকে এখানে কিছু ভ্যারিয়েশন দেখানো আছে, এই নোটসের এক্সাম্পলগুলো তোমাদের দেখাই। Precision means it means how close the values are to one another. For example, 9.5, 9.0, 8.9, 9.3, these are pretty precise. But if you have 9.0, 17.5, -3, 1, these are imprecise because they are really far apart from each other. Good precision is a reflection of a good quality of experiment. Experiment অনেক যত্ন করে করা হয়েছে। আচ্ছা, accuracy means what? It tells how close the values are to the true value. For example, 9.8 is the true value, so if you get these kind of numbers, we can pretty well say they are accurate. But if you get really weird number, now if you wonder, are this number precise? But do you think this average would be accurate? You're trying to land what? You're trying to land 9.8, but you landed what? Something close to 6. So these numbers are not accurate, which means precision and accuracy are not codependent. A group of data could be precise, but could be inaccurate. On the other hand, a group of data could be imprecise, but eventually after average, they could become accurate. They are not codependent. Vice versa, a group of data could be precise and accurate both. মনে করো আমরা একটা এক্সপেরিমেন্ট করলাম, পুরো ক্লাসে সবাই অনেকদিন প্র্যাকটিস করার পর কোন একটা সার্টেনলি দেখা গেল আমাদের সবার রিডিংই 9.8 এর কাছাকাছি আসছে। দ্য স্মলেস্ট রিডিং উই গট ওয়াজ লেটস সে 9.6, দ্য বিগেস্ট রিডিং উই গট ওয়াজ লেটস সে 10.0। মানে অনেক ক্লোজ না? লাইক উই আর অল প্রিটি ক্লোজ টু 9.8. দ্যাট গ্রুপ অফ ডেটা কুড বি সেড highly precise and highly accurate. It's not impossible to achieve, but it's difficult to achieve. Make sense? অলরাইট, এই জিনিসটাকে এখানে একটা সার্টেন ভিজুয়াল ডায়াগ্রাম দিয়ে দেখানো আছে। এই ভিজুয়াল ডায়াগ্রাম আমি তোমাদেরকে বুঝাই। দিস ইজ বেসিক্যালি আ রিপ্রেজেন্টেশন অফ এ বুলসআই। বুলসআই বুঝো? I mean, it's not an eye that has been detached from a bull. A bullseye basically means a target. Concentric circles. Okay. Why do people call it bullseye? I don't know. I think it has some sort of relevance of catapult. Like people are hurling cats, so catapult got name. এই জিনিসটা এক্সাম্পল হচ্ছে এরকম। প্রমাণ have a look. মনে করেন let's say this is a target that you have. This is a bullseye that you have. So this is the target that you have, and you are designing an arrow shooter. So you are going to shoot an arrow from this position in this direction, so that it's going to land like that. Positional motion. It's not going to travel straight. You have to understand. Now, if you eventually land multiple arrows hitting exactly close to the center, then you can say two things: that your device is both precise and accurate. Precise কেন? Because it is landing pretty close to each other. Accurate কেন? Because the average position is very close to the central dot. এটা আলাদা অ্যাসপেক্ট বলতেছি কিন্তু। Very close to each other means what? Precise. That location is pretty close to the central dot, actual target, means they are accurate. For example, this thing would represent what? This equipment is pretty precise, but not accurate. Now, let me give you some example why this could have happened. মনে করেন, প্রমাণ শুনেন, এই ডিভাইসটা যে আপনি ডিজাইন করছেন,
এই ডিভাইসের দুইটা প্রবলেম, একটা হচ্ছে এইমিং প্রবলেম, যে তুমি ঠিক মতো লাইন আপ করতে পারো নাই, আরেকটা প্রবলেম হতে পারে যে ডিভাইসের মধ্যে যে নাট বল্টু ইউজ করছো সেগুলো হচ্ছে লুজ। এভরি সিঙ্গেল টাইম ইউ শুট, ইট টেক্স এ ডিফারেন্ট রিকয়েল ডিরেকশন, বুঝা যাচ্ছে? This would mean that your nut bolts are very tight. They can always shoot in the same place. But তুমি somehow এটাকে aim করতে কি করছো? ভুল করছো। তোমাকে এটা aim কি করতে হবে? Readjust করতে হবে। You get my point? What would this mean? Its nuts and bolts are tight. It is also aimed perfectly. What would this mean? Aimed perfectly, but nuts and bolts need more time. It's not capable to shoot in the same place every single time. বারবার তুমি একই জায়গাতে শুট করতেছো, বাট অ্যারো ল্যান্ড করতেছে ডিফারেন্ট লোকেশন, সো ইউর রিডিংস আর নট প্রিসাইজ। দিস ইজ দ্য ওয়ার্স্ট কেস সিনারিও, জাস্ট ক্র্যাপ। You're somehow landing 3 arrows on the whole target, but they are neither precise nor accurate. এই রিপ্রেজেন্টেশন বুঝা গেছে? সো চারটা ডিফারেন্ট টাইপের গ্রাফ হতে পারে, এগুলোতে কোশ্চেন হয়। এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করার আরেকটা মেকানিজম হচ্ছে এখানে দেখানো আছে। এই চারটা গ্রাফ একটু দেখেন, এই চারটা গ্রাফ একটু ভালো করে খেয়াল করেন। সেখানে y axis এ কি আছে বলো তো? For all of these things, what do you have on the y axis? Number of values. X axis এ কি আছে? X axis এর কোয়ান্টিটির নাম কি? X axis কোয়ান্টিটি হচ্ছে এটা। X axis কোয়ান্টিটির নাম কি? ভ্যালু। এই গ্রাফটা কি রিপ্রেজেন্ট করছে সেটা একটু আমি তোমাকে বুঝাই। বললাম এই জিনিসটাকে ভালো করে খেয়াল করেন। Let's say you are trying to measure the same number. That is 9.8 meter per second square. Let's say gravitational acceleration আমরা অনেক স্টুডেন্টকে মেজার করতেছি, 1000-2000 স্টুডেন্টকে মেজার করতেছি। Isn't it obvious that if you do measure it for a very large population of people, একই ভ্যালু অনেকবার রিপিট হবে? If you take all of those numbers up to let's say 2SF, 9.8 পাবে অনেক মানুষ, 9.7 পাবে আরো মানুষ, 9.6 পাবে অনেক মানুষ, ওদিকে 10.1 পাবে অনেক মানুষ। একই নাম্বার মাল্টিপল টাইমস রিপিট হওয়া পসিবল কিনা? পসিবল। এইটা হচ্ছে সেই নাম্বার অফ রিপিটেশন, যে একই সিঙ্গেল নাম্বার মোট কতবার রিপিট হয়েছে। ওকে, সো ইফ আই শো ইউ দ্য বেসিক ডিস্ট্রিবিউশন, মনে করেন এই গ্রাফটা যদি দেখেন, লেটস সে ইফ ইউ হ্যাভ আ লুক এট দিস ওয়ান, এটা নিয়ে আগে আলোচনা করছি কেন বলতেছি। What this would mean that this was the true value of the whole experiment. এইটা সবচেয়ে বেশিবার রিপিট হয়েছে, and this number which is this value got repeated this many times, and this same number of repetition was also available for this exact number over here. তার মানে এই দুইটা নাম্বারের নাম্বার অফ রিপিটেশন কি সেম, বুঝা যাচ্ছে কি? সো y axis টা হচ্ছে একই নাম্বার কতবার রিপিট হয়েছে, আর x axis টা হচ্ছে ওই নাম্বারের ভ্যালু। নাও ইন্টারেস্টিংলি, have a look at the possible 4 shapes. If your entire distribution is very skewed, it would mean that the values are very precise. This is a precise endeavor. This is also a precise endeavor, because the values are really close to each other. Spread out অনেক কম। On the contrary, এটা হচ্ছে imprecise, এটাও কি imprecise. As for accuracy, we have to check for the peak, or we have to check for the distribution. দেখেন আমাদের এই পয়েন্টে যেখানে পিকটা টাচ করছে, the position where it's going through, if you do the area of this much and if you do the area of this much, দুই সাইডের এরিয়া more or less equal আসবে না? The true value line is basically bisecting the whole distribution curve. This would mean তুমি যদি এই সবগুলো ভ্যালুকে weighted average করো, weighted average কি জানো? Have you ever come across this word? Weighted average. I'll give you a hint. ক্লোরিনের mass number হচ্ছে 35.5. মনে পড়ছে? In terms of abundance. So তার মানে যে নাম্বারগুলো বেশিবার আসছে ওই নাম্বারগুলোকে তত বেশিবারের ওয়েটটা হিসাব করে ওটাতে মাল্টিপ্লাই করে হচ্ছে টোটাল অ্যাভারেজ পাবো, মানে নট বেসিক নিউমেরিক্যাল অ্যাভারেজ। The number that shows up more would be averaged more, would be added more times. So আমরা যদি এই সবগুলো নাম্বার এই ওয়েটেড অ্যাভারেজ করি, আলটিমেটলি অ্যাভারেজের ভ্যালুটা পারফেক্টলি পিক ভ্যালুতে আসবে। তার মানে ট্রু ভ্যালু এন্ড দ্য অ্যাভারেজ ম্যাচেস। তার মানে এই সেট অফ ডেটাকে কি বলতে পারবো? What can we call this? Accurate and precise both. Accurate কেন বলতেছি? Why do you call it accurate? Because the average is close to the true value. Why do you call them precise? Because their distribution is small, because they're very close. দুটাকে mess up করেন না, very very important. These are two different aspects. What would you call them? এটার নাম কি বলছে?
This is precise but not accurate. What do you call this one? Accurate but not precise, and this is the worst case, neither accurate nor precise. বুঝা যাচ্ছে? সো আইডিয়াটা হচ্ছে এরকম যে যেকোনো একটা সার্টেন এক্সপেরিমেন্ট বা যেকোনো একটা সার্টেন এন্ডেভার বা একটা সার্টেন মেজারমেন্ট তুমি যখন নর্মালি শুরু করবা, শুরুতেই ইফ ইউ আর নট কেয়ারফুল আর ইফ ইউ আর কেয়ারফুল, ইফ ইউ আর স্টার্টিং, মোস্ট অফ দ্য কেসেস ইউ গোনা স্টার্ট ফ্রম দেয়ার। এরপর তোমাকে ইমপ্রুভ করতে 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 এই জায়গাতে রিচ করতে হবে। আমি খুব ইন্টারেস্টিং যে এক্সাম্পলটা বলতে পারি সেটা হচ্ছে, ইফ ইউ কনসিডার দ্য এভলিউশন প্রসেস অফ এনি ভেহিকল অর লেটস সে SpaceX. They started with four or three consecutive explosion. The fourth one was successful for re-entry, and now they have got down to their precision and accuracy to such level that they can use two metal tongs to capture a falling spaceship. So, you know what I'm talking about? Just don't know about Mechazilla. You should know about Mechazilla. Yes. দেখা যাচ্ছে? জুনায়েদ, এই লাইটটা একটু অফ করে দেন তো বাবা। I don't know which switch is which one, but you have to try it out. No? No? Yes, আরেকটা। Perfect. দেখেন, দেখা যাচ্ছে না? Better. This is nearly a 30-story building. It's not as small as it looks. Scale টা বুঝা লাগবে। It is coming down and landing on two pieces of prolonged tongs. And caught at that level. You might wonder why. Don't you wonder why? Why shouldn't a rocket just land on the ground? Because landing would require landing gear attached to the rocket. That will add a weight to its value, which is going to decrease the amount of payload it can take. So that's the idea. That whenever you start any experiment, any factory, any plant, any app, your initial work will be shit. You have to slowly bring them closer, 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 so that your precision goes up. And then you have to slowly shift towards your aim value, so that the accuracy goes higher. Yes, sir. Optimum or ultimate best case scenario, you have the true value every single time. Your whole car is skewered to a perfect single state line. You যতবারই এখন try করো, you will land on the exact same card answer. That's what they are doing. Well, Is there people inside that heavy rocket? no, it's just a booster. It's just a mechanical device that is responsible to push the actual rocket to high up in the atmosphere, and usually it's going to come back and get refueled and continuously reused. So it's just an experimental model. No, it's a usable model that is not going to have human beings inside. In digital chair, I'm going to বুঝাই। হ্যাঁ, মানে হচ্ছে একটা পুরো রকেটকে স্পেসে নেওয়ার জন্য অনেক এনার্জি দরকার। কথা হচ্ছে এটা হচ্ছে অ্যাটমসফিয়ার নিচে যেখানে ডেন্সিটি অফ এয়ার অনেক বেশি, অতটুকু পার্ট ওই অরিজিনাল রকেটকে পুশ করে পাঠায় দিবে। পাঠালে ওই রকেট হচ্ছে উপরে চলে যাবে। এটা হচ্ছে স্ট্যান্ড করবে। এটাকে আমরা বারবার ইউজ করতে পারবো। Why was the plane being shot downwards? Oh, because this was coming down to Earth at a very high speed. It was used for deceleration. Exactly. Thank you. Next class আপনাদেরকে আনসার রেডি পড়াবো।